সবাই শুনতে পাচ্ছ? শোনা যাচ্ছে তো? ভয়েস ক্লিয়ার? ওকে ওকে ওকে, চলো। তো আমরা আজকে যে বিষয়টা আমরা আজকে পড়বো সেটা হচ্ছে মাইক্রোবায়োলজি। ঠিক আছে? তো মাইক্রোবায়োলজিতে আমরা এখানে এসএলএসটি 9-10 এবং এসএলএসটি 11-12 দুটোর সিলেবাসের যদি আমরা ডিফারেন্স দেখি, তাহলে প্রথমে তোমরা দেখতে পাচ্ছ এখানে আমাদের এসএলএসটি 9-10-এর ভাইরাসের জেনারেল প্রপার্টিস জানতে হবে, ব্যাকটেরিওফাজ এবং টোবাকো মোজাইক ভাইরাস এর স্ট্রাকচার পড়তে হবে। সেই সঙ্গে আমাদের একটা ব্যাকটেরিয়া সেল, যাকে আমরা ইলেকট্রন মাইক্রোস্কোপের নিচে যদি দেখি তাহলে সেক্ষেত্রে তার স্ট্রাকচার কী কী দেখা যাবে সেই কম্পোনেন্টগুলো আমাদেরকে পড়তে হবে। এবং শেষে আমরা ব্যাকটেরিয়ার নাইট্রোজেন সাইকেল এবং সয়েল ফার্টিলিটি মেনটেন করার জন্য কি কি ভূমিকা পালন করে, যেমন নাইট্রোজেন ফিক্সেশন, নাইট্রিফিকেশান, ডিনাইট্রিফিকেশান, অ্যামোনিফিকেশান, এই সম্বন্ধে আমাদেরকে পড়তে হবে। আর যদি তোমরা এসএলএসটি 11-12-এর সিলেবাস দেখো, ঠিক আছে, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে একইভাবে ভাইরাসের প্রপার্টিস, ব্যাকটেরিওফাজের স্ট্রাকচার, প্লাজমিড কনসেপ্ট কি, প্লাজমিড কাকে বলি আমরা, তার টাইপসগুলো কি কি, এবং অবভিয়াসলি ব্যাকটেরিয়া সেলের স্ট্রাকচার ইলেকট্রন মাইক্রোস্কোপে, এন্ডোস্পোরের ডেভেলপমেন্ট কিভাবে হয়, এন্ডোস্পোরের স্ট্রাকচার কি, কেন এন্ডোস্পোর ফর্মেশন হয়। আচ্ছা, তারপরে দেখো ট্রানডাকশন বলে একটা প্রসেস হয়, সেই ট্রানডাকশন প্রসেস কি। আর তোমার নিউট্রিশনাল গ্রুপ অফ ব্যাকটেরিয়ার মধ্যে এখানে ফটোঅটোট্রপস, কেমোঅটোট্রপস, ফটো অর্গানোট্রপস এবং কেমো অর্গানোট্রপস, এগুলো সম্বন্ধে আমাদেরকে পড়তে হবে। ঠিক আছে? তো আমরা যেভাবে প্রতিদিন ক্লাস করি, প্রথমে আমরা এসএলএসটি 9-10টা পড়ি, তারপর আমরা এসএলএসটি 11-12টা শুরু করি। তোমরা জানো যে আমরা থিওরির পাশাপাশি এমসিকিউও প্র্যাকটিস করি, তো আমরা আগে থিওরিটা প্র্যাকটিস করি, তারপর আমরা এমসিকিউ প্র্যাকটিস করব। ঠিক আছে? চলো, তো আপাতত হচ্ছে 115 বা তার বেশি জয়েন করেছে। ঠিক আছে? আস্তে আস্তে হয়তো আরও বাড়বে। আমরা আর দেরি করবো না, আমরা শুরু করে দেবো, কারণ দুটো জিনিস পড়তে হবে তো, এবং কোশ্চেন অ্যান্সার রয়েছে। তো প্রথমে আমরা দেখো হোয়াট ইজ ভাইরাস। ভাইরাস কি জিনিস? তোমরা জানো যে ভাইরাস হচ্ছে কি এমন এক ধরনের মাইক্রো অর্গানিজম যেটাকে আমরা খালি চোখে দেখতে পাই না, যেটি আমরা বলে থাকি যে জীব এবং জড়ের মধ্যবর্তী বস্তুকণা। ঠিক আছে? এবং এটা যখন এনভায়রনমেন্টে থাকে তখন সেটা জড় বস্তু হিসাবে কাজ করে বা নন লিভিং হিসাবে কাজ করে। ঠিক আছে? যখন এনভায়রনমেন্টে থাকবে তখন নন লিভিং হিসাবে থাকবে, নন লিভিং। আবার যখন এটা হোস্ট সেলে চলে যাবে, কোষে, তখন এটা লিভিংয়ের মতন অ্যাক্ট করবে, অর্থাৎ জীবিত বস্তুকণা হিসাবে কাজ করবে। তো এই জন্য আমরা এই প্রপার্টিস থাকার জন্য ভাইরাসকে আমরা জীব এবং জড়ের মধ্যবর্তী বস্তুকণা বা লিভিং এবং নন লিভিং ইন্টারমিডিয়েট হিসাবে আমরা বলে থাকি। ঠিক আছে? এবং এখানে দেখো আমরা ভাইরাসের যদি ডিসকভারি দেখি, ঠিক আছে, তাহলে দেখতেই পাচ্ছ যে ডিমিট্রি লেভানস্কি, ঠিক আছে, তিনি তামা গাছের উপরে তার পাতাতে এক ধরনের ডিজিজ হয়, টোবাকো মোজাইক ভাইরাস। তাহলে এই ভাইরাসকে তিনি প্রথম 1892 সালে ডিসকভার করেন। ঠিক আছে? এবং এটাকে কনফার্ম করেন কে না? বেঞ্জারনিক। ঠিক আছে? তিনি 1898 সালে ভাইরাসকে তিনি জীবন্ত সংক্রামক তরল, অর্থাৎ অ্যাকর্ডিং টু হচ্ছে কি তোমার বেঞ্জারনিকের ভাষায় যদি আমরা বলি, তাহলে দেখো কন্টাজিয়াম ভাইভাম ফ্লুইডাম, ঠিক আছে, অর্থাৎ জীবন্ত সংক্রামক তরল হিসাবে তিনি আখ্যায়িত করেন। ঠিক আছে? বা এটাকে তিনি বলেন। আচ্ছা, ব্যাকটেরিওফাজ তোমরা জানো, ব্যাকটেরিওফাজ হচ্ছে কি ওয়ান টাইপ অফ ভাইরাস। তার নামটা এই ধরনের হওয়ার কারণ কি না, পোষকোষ হিসাবে এরা ব্যাকটেরিয়াকে ইউটিলাইজ করে, তো এই জন্য এর নাম হয়েছে কি ব্যাকটেরিওফাজ। তো ব্যাকটেরিওফাজ দেখো 1915 সালে, হ্যাঁ, তোমার হচ্ছে কি ফেডেরিক টিওয়ার্ড, ঠিক আছে, এবং পরবর্তীকালে দেখো ফেলিক্স ডি হেনেরি, তিনি
মানে ওনারা কি করেন না ব্যাকটেরিওফাজের নামকরণ তারা করেন। একদম একদম অ্যাটাক ব্যাকটেরিয়া, এই জন্য তাদের নাম হয়েছে ব্যাকটেরিওফাজ। এবার দেখো ভাইরাসের যদি আমরা গঠন দেখি, তো তোমরা জানো যে ভাইরাস খুবই সিম্পল গঠন, ঠিক আছে। তো এখানে একদম ইনার পোর্শনে থাকবে কি নিউক্লিক অ্যাসিড, ঠিক আছে, সেটা ডিএনএ হিসাবে থাকতে পারে কিংবা আরএনএ হিসাবে থাকতে পারে। আবার সেই ডিএনএ সিঙ্গেল স্ট্র্যান্ড বা ডাবল স্ট্র্যান্ড হতে পারে, আবার আরএনএও সিঙ্গেল স্ট্র্যান্ডেড কিংবা ডাবল স্ট্র্যান্ডেড হতে পারে, ঠিক আছে। তো আমাকে তোমরা বলো দেখি যে এই যে ডিএনএ কিংবা আরএনএ, ঠিক আছে, এরা যে কোনো একটাই থাকবে, ঠিক আছে, মানে মাথায় রাখবে দুটো একসাথে থাকে না। জেনেটিক মেটেরিয়াল হিসাবে হয় ডিএনএ থাকবে কিংবা আরএনএ থাকবে, ঠিক আছে। এবার তোমরা জানো যারা রেট্রোভাইরাসের ক্ষেত্রে তারা কি করে না, তাদের ক্ষেত্রে দুটো থাকে না, তাদের ক্ষেত্রে তাদের জেনেটিক মেটেরিয়াল, যেমন ধরো এইচআইভির ক্ষেত্রে আমরা জানি তার জেনেটিক মেটেরিয়াল যদি আমরা জিজ্ঞাসা করি, জেনেটিক মেটেরিয়াল তোমরা কি বলবে না, জেনেটিক মেটেরিয়াল বলবে যে সিঙ্গেল স্ট্র্যান্ডেড আরএনএ, কিন্তু এ প্রয়োজনের সাপেক্ষে কি করতে পারে না ডিএনএ তৈরি করে নিতে পারে, ঠিক আছে। তো এই জন্য তাদেরকে আমরা কি বলছি রেট্রোভাইরাস, কিন্তু তাদের জেনেটিক মেটেরিয়াল হচ্ছে কি সিঙ্গেল স্ট্র্যান্ডেড আরএনএ, সে প্রয়োজনে রিভার্স ট্রান্সক্রিপশনের মাধ্যমে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইমকে কাজে লাগিয়ে, ঠিক আছে, কি করতে পারে ডিএনএ করে নিতে পারে। তো এই জন্য আমরা এদেরকে কি বলি রেট্রোভাইরাস আমরা বলে থাকি বা লেন্টিভাইরাস আমরা বলে থাকি। আচ্ছা, যেটা তোমাদেরকে আমি বলছিলাম যে এই যে জেনেটিক মেটেরিয়াল হিসাবে ডিএনএ কিংবা আরএনএ থাকবে, তো তোমরা আমাকে বলো দেখি যে ভাইরাসের ক্ষেত্রে সিঙ্গেল স্ট্র্যান্ডেড ডিএনএ ভাইরাসের একটা নাম বলো, ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ ভাইরাসের নাম বলো, সিঙ্গেল স্ট্র্যান্ডেড আরএনএ ভাইরাসের নাম বলো, ডাবল স্ট্র্যান্ডেড আরএনএ ভাইরাসের নাম বলো, ঠিক আছে। কোশ্চেন আমার বুঝতে পেরেছো? ঠিক আছে, কে বলতে পারবে দেখি, কে বলতে পারবে? তাহলে এইচআইভি হয়ে গেল সিঙ্গেল স্ট্র্যান্ড আরএনএ, এটা হয়ে গেল কি এইচআইভি। কিছুটা কানেকশনের প্রবলেম হচ্ছে, দেখো তাহলে এটা হয়ে গেল কি সিঙ্গেল স্ট্র্যান্ড হচ্ছে এইচআইভি। আচ্ছা, এবার তোমরা জানো সিঙ্গেল স্ট্র্যান্ডেড হচ্ছে কি তোমার একদম একদম ডাবল স্ট্র্যান্ডেড আরএনএ হচ্ছে কি তোমার রিও ভাইরাস, এটা তোমার রিও ভাইরাস ওই যে। আচ্ছা, সিঙ্গেল স্ট্র্যান্ডেড ডিএনএ ভাইরাসের নাম বলো, সিঙ্গেল স্ট্র্যান্ডেড ডিএনএ, সিঙ্গেল স্ট্র্যান্ডেড ডিএনএ, আচ্ছা টিএমভি কি ডিএনএ না আরএনএ ভাইরাস? টিএমভি তো তোমার আরএনএ ভাইরাস, কে ডিএনএ ভাইরাস বলছো কেন তোমরা, তাই না? তাহলে সিঙ্গেল স্ট্র্যান্ডেড একা একটা করে বলো, আমাকে বলো যে সিঙ্গেল স্ট্র্যান্ডেড ডিএনএ ভাইরাসের নাম কি, সিঙ্গেল স্ট্র্যান্ডেড ডিএনএ ভাইরাসের নাম কি, সিঙ্গেল স্ট্র্যান্ডেড ডিএনএ ভাইরাসের নাম কি, কে বলতে পারবে? একদম একদম, তাহলে এটা হচ্ছে কি তোমার পার্ভো ভাইরাস, তাই তো, পার্ভো ভাইরাস। বাকি থাকলো ডাবল স্ট্যান্ডার্ড আরএনএ, তাই না? ডাবল স্ট্যান্ডার্ড আরএনএ কি হবে? ডাবল স্ট্যান্ডার্ড আরএনএ, ডাবল স্ট্যান্ডার্ড আরএনএ ভাইরাসের নাম কি? একদম একদম, তাহলে কি হবে ডাবল স্ট্যান্ডার্ড আরএনএ ভাইরাস হচ্ছে কি তোমার রিও ভাইরাস, তাই তো। ডাবল স্ট্যান্ডার্ড আরএনএ ভাইরাসটা কি হবে? হ্যাঁ, তাহলে এটা হচ্ছে কি তোমার ভুল লেখা হয়ে গেছে, এটা হচ্ছে কি তোমার ডাবল স্ট্যান্ডার্ড আরএনএ ভাইরাস কি হবে রিও ভাইরাস এবং রোটা ভাইরাস, রিও ভাইরাস আর হচ্ছে রোটা ভাইরাস, রোটা ভাইরাস, ঠিক আছে। তাহলে সিঙ্গেল স্ট্যান্ডার্ড ডিএনএ কি হবে? এই তোমাদের পরীক্ষায় যেটা পড়ে বেশি আমি বলে দিচ্ছি,
এটা পার্ভো ভাইরাস হবে, পার্ভো ভাইরাস, এটা তোমার পার্ভো ভাইরাস, পার্ভো ভাইরাস। দেখো তাহলে এটা আমি একটা টেবিল করে দিতে পারলে ভালো হতো, কিন্তু লিখে দিলাম এখানে, ভালো করে শুনে নাও। তোমাদেরকে যেটা জিজ্ঞাসা করে যে দেখো নর্মালি তোমরা জানো যে ডিএনএ এটা তোমরা জানো যে ডাবল স্ট্যান্ডার্ড হয়, আর আরএনএ হচ্ছে কি হয়, সিঙ্গেল স্ট্যান্ডার্ড হয়। তো এখানে তোমাদেরকে যেটা জিজ্ঞাসা করবে ব্যতিক্রমীগুলো, তোমাকে বলবে যে ডাবল স্ট্যান্ডার্ড আরএনএ, তাহলে রোটা ভাইরাস বা রিও ভাইরাস। তোমাকে বলবে যে ডাবল সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ, যেটাকে আমি কি বললাম, পার্ভো ভাইরাস। ঠিক আছে, পার্ভো ভাইরাস, ঠিক আছে, মনে থাকবে কি বলছি, বুঝতে পারলে তো কি বললাম, বুঝতে পেরেছো? তাহলে এই টেবিলটা একটু তোমরা নিজের মতন করে একটা জায়গায় লিখে রাখবে। যাই হোক, তাহলে নিউক্লিক অ্যাসিড কখনো কিন্তু একই সঙ্গে দুটো থাকবে না, ডিএনএ প্লাস আরএনএ একসাথে তাদের জেনেটিক মেটেরিয়াল হিসাবে কাজ করবে না, যে কোনো একটা কাজ করবে, যে কোনো একটা কাজ করবে। আচ্ছা, এদের হচ্ছে জিনগত উপাদানকে আমরা জিনোম বলি। চলো এবার দেখো, এবার হচ্ছে ক্যাপসিড। ক্যাপসিড হচ্ছে কি, দেখো নিউক্লিক অ্যাসিডের চারপাশে থাকা প্রোটিন আবরণকে আমরা কি বলি, ক্যাপসিড বলি। ঠিক আছে, মানে নিউক্লিক অ্যাসিডকে কভার করছে। এই তো ভালো করে লিখে দিলাম বাবা। এখানে দেখো সিঙ্গেল স্ট্যান্ডার্ড ডিএনএ হচ্ছে কি পার্ভো ভাইরাস, ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ হচ্ছে ঠিক আছে, আমি করে দিচ্ছি, দাঁড়ো তোমাদের জন্য আমি করে দিচ্ছি। তোমরা যখন এত করে বলছো আমি করে দিচ্ছি, দেখো ভালো করে দেখো, আমি করে দিচ্ছি দেখো। তাহলে অ্যাকচুয়ালি হচ্ছে কি, তোমরা জানো ভাইরাসের জিনোমকে, জিনোমের উপর ডিপেন্ড করে, জিনোম উপর ডিপেন্ড করে ভাইরাসকে আমরা 7টি ভাগে ভাগ করি, 7 ক্লাস। ঠিক আছে, একটা ক্লাস 1 যেটাকে বলা হয় ডাবল স্ট্যান্ডার্ড, এক নম্বর ক্লাস হচ্ছে কি তোমার, আমি করে দিচ্ছি, ঠিক আছে। তাহলে ডাবল স্ট্যান্ডার্ড হচ্ছে কি তোমার ডিএনএ ভাইরাস, ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ কি হবে, এডিনো ভাইরাস, এডিনো ভাইরাস। 2 নম্বর হচ্ছে কি, দেখো 2 নম্বর হচ্ছে কি তোমার পজিটিভ সেন্স সিঙ্গেল স্ট্যান্ডার্ড ডিএনএ ভাইরাস, পজিটিভ সেন্স সিঙ্গেল স্ট্যান্ড ডিএনএ। এটা এক উদাহরণ কি হবে, এটা হচ্ছে তোমার পার্ভো ভাইরাস, পার্ভো ভাইরাস। 3 নম্বর কি আছে, 3 নম্বর আছে তোমার ডাবল স্ট্যান্ডার্ড আরএনএ ভাইরাস, ডাবল স্ট্যান্ডার্ড আরএনএ ভাইরাস। এটা কি হবে, রিও ভাইরাস, রিও ভাইরাস। 4 নম্বর কি আছে, 4 নম্বর হচ্ছে পজিটিভ সেন্স সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ ভাইরাস, আরএনএ ভাইরাস, পজিটিভ সেন্স সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ ভাইরাস কি হবে না, এটা টোগা ভাইরাস, টোগা ভাইরাস। 5 নম্বরে কি আছে না, নেগেটিভ সেন্স সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ ভাইরাস, নেগেটিভ সেন্স সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ ভাইরাস কি হবে না, রেফডো ভাইরাস, RHABDO, রেফডো ভাইরাস। 6 নম্বরে কি আছে, 6 নম্বর হচ্ছে কি তোমার পজিটিভ সেন্স সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ প্লাস হচ্ছে কি তোমার রিভার্স ট্রান্সক্রিপ্টেজ। ঠিক আছে, রিভার্স ট্রান্সক্রিপ্টেজ ভাইরাস, তার নাম কি হবে, এটা হচ্ছে রেট্রো ভাইরাস। 7 নম্বর কি হবে, 7 নম্বর হচ্ছে কি তোমার ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ প্লাস রিভার্স ট্রান্সক্রিপ্টেজ, এটা কি হবে না, হেপা ডিএনএ ভাইরাস, হেপা ডিএনএ ভাইরাস। হয়েছে? এবার কারো কিছু কমপ্লেন আছে? আমি একটা করে উদাহরণ বললাম, আরও হয়তো উদাহরণ আছে। ঠিক আছে, তাহলে দেখতে পেলে যে আমরা, আচ্ছা এইটা কে করেছেন তোমরা জানো,
এই জিনোমের উপরে ভাইরাসের ক্লাসিফিকেশনটা কে করেছে? কোন সায়েন্টিস্ট হচ্ছে করেছেন? সায়েন্টিস্টের নাম জানো? বাল্টিমোর, একদম বাল্টিমোর ক্লাসিফিকেশন অফ দ্য ভাইরাস। বাল্টিমোর একজন সায়েন্টিস্ট, ঠিক আছে, তিনি জিনোমের উপর ভিত্তি করে, ঠিক আছে, ভাইরাসকে 7টি ভাগে ভাগ করেছেন। ডাবল স্ট্যান্ডার্ড, পজিটিভ সেন্স সিঙ্গেল স্ট্যান্ডার্ড, ডাবল স্ট্যান্ডার্ড আরএনএ, পজিটিভ সেন্স সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ, নেগেটিভ সেন্স সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ, পজিটিভ সেন্স সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ প্লাস রিভার্স ট্রান্সক্রিপ্টেজ, ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ প্লাস রিভার্স ট্রান্সক্রিপ্টেজ, ঠিক আছে, এই 7টি ভাগ। তাহলে তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নাও, এটা স্ক্রিনশট নিয়ে নাও, এটা তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। এটা তোমরা স্ক্রিনশট নিয়ে নিয়েছো? চলো চলো, যেটা আমরা বলছিলাম, দেখো তাহলে এখানে তাহলে কি বললাম, ক্যাপসিডটা প্রোটিনের আবরণী। ক্যাপসিডের প্রত্যেকটা উপাদানকে বলা হয় ক্যাপসোমিয়ার, ঠিক আছে। এগুলো ছোট ছোট একক, ভাইরাসের আকার এবং প্রতিরক্ষা নিশ্চিত করে। আর ক্যাপসোমিয়ারগুলো যেটা, সেটা হচ্ছে কি তোমার স্ট্রাকচারাল ইউনিট হিসাবে কাজ করছে ক্যাপসিডের, এবং ভাইরাসের ধরন অনুযায়ী এগুলো হেলিকের হতে পারে, তারপর হচ্ছে তোমার কমপ্লেক্স হতে পারে, বা তোমার হচ্ছে কি আইসোহেড্রাল হতে পারে। চলো এবার দেখো, এবার বলছে দেখো এনভেলাপ। কিছু কিছু ভাইরাসের ক্ষেত্রে, যদিও সবার নয়, কিছু কিছু ভাইরাসের ক্ষেত্রে ক্যাপসিডের বাইরে, দেখতে পাচ্ছ এই যে ক্যাপসিড, এটা এই যে ক্যাপসিড দেখতে পাচ্ছ, এইগুলোকে বলা হচ্ছে ক্যাপসিড পুরোটাকে। আর প্রত্যেকটা ইউনিটকে বলা হয় ক্যাপসোমিয়ার। আর ক্যাপসোমিয়ারগুলো কি নিয়ে গঠিত হয়? অ্যামাইনো অ্যাসিড। এবার এই ক্যাপসিডের বাইরে আরেকটি লেয়ার থাকে, যেটাকে আমরা কি বলছি? এনভেলাপ, ঠিক আছে, এনভেলাপ। তো সেটা কিছু ভাইরাসের ক্ষেত্রে ওই এনভেলাপ কি নিয়ে গঠিত হচ্ছে? লিপিড প্লাস গ্লাইকোপ্রোটিন। তাহলে ক্যাপসিডের বাইরে, ঠিক আছে, লিপিড এবং গ্লাইকোপ্রোটিন দিয়ে গঠিত একটা আউটার লেয়ার থাকে, যেটাকে আমরা কি বলছি? এনভেলাপ। তো এটি হোস্ট সেলের প্লাজমা মেমব্রেন থেকে তৈরি হয়। আর এইচআইভি ইনফ্লুয়েঞ্জা, ঠিক আছে, এদের এনভেলাপ ভাইরাস বলা হয়, কারণ এই এইচআইভি ইনফ্লুয়েঞ্জার ক্ষেত্রে আমরা দেখতে পাই, ঠিক আছে। ছোট্ট করে মানে কি? ছোট করে মানে কি বুঝতে পারলাম? চলো দেখো নেক্সট। এবার বলছে দেখো ভাইরাসের ধরন। তো আমরা একটু আগেই দেখলাম যে ডিএনএ ভাইরাস হতে পারে, আরএনএ ভাইরাস হতে পারে। তাদের উদাহরণগুলো এখানে আরও বেশি করে দেওয়া রয়েছে। ডিএনএ ভাইরাস হচ্ছে ব্যাকটেরিওফাজ, হারপেস ভাইরাস, স্মলপক্স ভাইরাস। আরএনএ ভাইরাস হচ্ছে দেখো টোব্যাকো মোজাইক ভাইরাস, এইচআইভি ভাইরাস, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, ঠিক আছে। আচ্ছা, হোস্ট বা পোষকের উপর ভিত্তি করে ভাগ করা হচ্ছে 3 ভাগে। যদি প্ল্যান্টকে যদি হোস্ট হিসাবে ব্যবহার করে, তাকে বলা হয় প্লান্ট ভাইরাস বা উদ্ভিদ ভাইরাস, যেমন টোব্যাকো মোজাইক ভাইরাস। টোব্যাকো গাছের উপরে এরা কি করে না, তোমার 6 এবং 7 নাম বলবেন স্যার প্লিজ, বলে দিয়েছি তো বাবা। 6-এর ক্ষেত্রে বললাম যে রেট্রো ভাইরাস, ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ হচ্ছে কি তোমার প্লাস রিভার্স ট্রান্সক্রিপ্ট হচ্ছে কি তোমার হেপা ডিএনএ ভাইরাস, ঠিক আছে। দেখো এবার হচ্ছে কি তোমার প্রাণী ভাইরাসের ক্ষেত্রে দেখতে পাচ্ছ যে রেবিস ভাইরাস, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। আচ্ছা, ব্যাকটেরিওফাজ, এটা হচ্ছে তোমার ব্যাকটেরিয়াকে আক্রমণ করে, T2 ফাজ, T4 ফাজ, এগুলো। আচ্ছা, এবার দেখো জেনারেল ক্যারেক্টারিস্টিক্স, মানে ভাইরাসের হচ্ছে কি আমরা সাধারণ বৈশিষ্ট্য আমরা কি দেখতে পাই। তো দেখো প্রথমে হচ্ছে কি এরা আसेलुलर, এদেরকে কি বলা হয়? আसेलुलर। এর মানে কি না, এদের হচ্ছে কি দেখো নর্মালি যেটা আমরা সেল থিওরি পড়েছি, সেল থিওরিতে আমরা বলেছি যে একটা সেল হতে গেলে যে বৈশিষ্ট্যগুলো দরকার পড়ে, ভাইরাসের ক্ষেত্রে সেই বৈশিষ্ট্য আমরা দেখতে পাই না, এতটাই ক্ষুদ্র সাইজ হয়। এবং একটা সেলের যে তোমার হচ্ছে কি স্ট্রাকচারাল ইউনিট, এগুলোর মধ্যে আমরা দেখতে পাই না। এই জন্য বলছে ভাইরাসের কোনো কোষ, নিউক্লিয়াস, সাইটোপ্লাজম থাকে না, এই জন্য আমরা এটাকে আसेलुलर বলি। আচ্ছা, এবার বলছে দেখো কেবল হোস্ট কোষে এরা সক্রিয় থাকে। অলরেডি আমি ডেফিনেশন বলার সময় বলেছি যে এরা পোষক কোষে সক্রিয় থাকে,
আর কোষের বাইরে এরা নিষ্ক্রিয় থাকে, ঠিক আছে। এনভায়রনমেন্টে এরা নিষ্ক্রিয় থাকবে আর হোস্ট কোষে এরা সক্রিয় থাকে। এই জন্য আমরা কি বলেছিলাম যে এরা ইন্টারমিডিয়েট, তাই না, লিভিং নন লিভিং ইন্টারমিডিয়েট। ইন্টারমিডিয়েট, ওকে। কিসের ইন্টারমিডিয়েট? না লিভিং এবং নন লিভিং এর ইন্টারমিডিয়েট। লিভিং এবং নন লিভিং কেন বললাম? না দেখতে পেলে লিভিংটা যখন হোস্টের ক্ষেত্রে থাকছে তখন হয়, আর যখন এরা এনভায়রনমেন্টে থাকছে তখন এরা হচ্ছে নন লিভিং এর মতন হয়। আচ্ছা, তারপরে দেখো ডিএনএ কিংবা আরএনএ যে কোনো একটা তাদের নিউক্লিক অ্যাসিড হিসাবে থাকবে, জিনোম হিসাবে থাকবে। আচ্ছা, এনজাইম উৎপাদনে অক্ষম, ভালো করে মনে রাখবে। এরা কি করে? নিজে কোনো মেটাবলিজমস করে না। যখন কোনো হোস্টের উপর এরা প্রবেশ করে, সেই হোস্টের সমস্ত ক্যাপাসিটি, মানে সমস্ত হচ্ছে কি রেগুলেটরি পাওয়ার এরা নিজের হাতে নিয়ে নেয়, দিয়ে ভেতরেই কিন্তু এরা সমস্ত জিনিস তৈরি করে। এদের নিজস্ব কোনো মেটাবলিক পাওয়ার কিন্তু থাকে না। আচ্ছা, অ্যান্টিবায়োটিক প্রতিরোধী, অর্থাৎ বলছে অ্যান্টিবায়োটিক ভাইরাসের বিরুদ্ধে কাজ করে না, ঠিক আছে, অর্থাৎ এরা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয়। আচ্ছা, প্রোটিন কোড থাকে, তাই না, ক্যাপসিড হোস্ট কোষে প্রবেশের সময় জিনগত উপাদানকে সুরক্ষা দেয়। কোনো কোষ বিভাজন নয়, এরা মাইটোসিস বা মিওসিস মাধ্যমে বিভাজিত হয় না। আচ্ছা, এরা সুনির্দিষ্ট হোস্ট, অর্থাৎ কোনো একটা ভাইরাস এরা কোনো স্পেসিফিক কোষ কিংবা হোস্টের মধ্যে এরা ইনফেকশন করতে পারে, তাই না। সমস্ত ভাইরাস সমস্ত হোস্টকে কিন্তু তারা ইনফেক্টেড করতে পারে না। এইটাকে আমরা কি বলছি? না হোস্ট স্পেসিফিক ক্যারেক্টার আমরা দেখতে পাই, অর্থাৎ সুনির্দিষ্ট হোস্ট আমরা এখানে তাদের ক্ষেত্রে কাজ করে, তাই না। উদ্ভিদ ভাইরাস হলে যে উদ্ভিদকে সে হোস্ট হিসাবে ইউটিলাইজ করবে তাকেই সে কিন্তু ইনফেক্টেড করবে। চলো, এবারে ভাইরাসের হচ্ছে কি লাইফ সাইকেল, ঠিক আছে। তাহলে ভাইরাস কিভাবে তাহলে তার সংখ্যা বাড়ায় বা তার কিভাবে তার অফস্প্রিং তৈরি করে? তো ভাইরাস হচ্ছে কি বেসিক্যালি দুটো স্টেপে তাদের রিপ্রোডাকশন বা তাদের লাইফ সাইকেল তারা কমপ্লিট করছে। একটাকে বলি আমরা লাইটিক সাইকেল, একটা লাইসোজেনিক সাইকেল, তাই না। প্রথমে আসবে কি লাইসোজেনিক, আর একটাকে বলা হচ্ছে লাইটিক সাইকেল। এবারে তোমরা জানো নিশ্চয়ই সবাই যে লাইসোজেনিক সাইকেলটাকে আমরা কি বলি? নন ভিরুলেন্ট বলি আমরা, নন ভিরুলেন্ট। আর যেটা লাইটিক সাইকেল এটাকে আমরা কি বলি? ভিরুলেন্ট বলি আমরা, ভিরুলেন্ট, ঠিক আছে। তো এখানে আমরা ভিরুলেন্ট আর নন ভিরুলেন্ট বলি কেন? না লাইটিক সাইকেল যখন হয় তখন এটাকে ভিরুলেন্ট বলার কারণ কি? না এরা হোস্টের কি করে? না লাইসিস করিয়ে দেয়, মানে হোস্টকে এরা ধ্বংস করে দেয়। কিন্তু নন ভিরুলেন্ট হচ্ছে হওয়ার কারণ কি? না এরা হোস্টের মধ্যে ইন্টিগ্রেটেড হয়ে অবস্থান করে। তো এই জন্য আমরা লাইসোজেনিককে বলি নন ভিরুলেন্ট বা ক্ষতিকর নয়, আর যেটা লাইটিক সাইকেল এটা হচ্ছে ভিরুলেন্ট। বা কেন না এরা হোস্টকে লাইসিস করিয়ে দিচ্ছে বা এরা হোস্টকে কি করছে? ডিগ্রেড করে দিচ্ছে। ওকে, বুঝতে পারছো তো সবাই? তোমরা সবাই বুঝতে পারছো তো? বোঝা যাচ্ছে তো? চলো ঠিক আছে, দেখো তাহলে এখানে নন ভিরুলেন্ট এবং ভিরুলেন্ট ব্যাপারটা তোমরা বুঝতে পারলে। চলো এবার আমরা দেখবো যেটা লাইটিক সাইকেল এবং লাইসোজেনিক সাইকেল। তো আগে আমি হচ্ছে তোমাদের লাইটিক সাইকেলটা দেখিয়ে দিই। একটু সিকোয়েন্স আমি ভুল করেছি, আগে তোমাদেরকে লাইসোজেনিকটা দেখানো হয় তারপরে লাইটিক, তাই তো। তো ভালো করে তোমরা লক্ষ্য করো, এখানে ডায়াগ্রামটা আমি দেখাচ্ছি। দেখো এই যে স্ট্রাকচারটা তোমরা দেখতে পাচ্ছ এটা একটা ভাইরাস। এটা দেখতে পাচ্ছ যে স্পাম লাইক বা টেডপোড লাইক স্ট্রাকচার, এটাকে বলা হচ্ছে ব্যাকটেরিওফাজ। আর এখানে দেখতে পাচ্ছ তোমরা একটা রাউন্ড শেপেড বা ওভাল শেপেড, এই যে স্ট্রাকচারটা হচ্ছে একটা ব্যাকটেরিয়া। তো এই ব্যাকটেরিয়ার দেখো দুটো কম্পোনেন্ট থাকছে। তোমরা জানো একটা ব্যাকটেরিয়া সেলের মধ্যে দুটো কম্পোনেন্ট থাকে, একটা ব্যাকটেরিয়াল ডিএনএ থাকে, দিস ইজ দ্য ব্যাকটেরিয়াল ডিএনএ, আর একটা সার্কুলার ডাবল স্ট্যান্ডার্ড এবং এক্সট্রা ক্রোমোজোমাল তোমার ডিএনএ থাকে, যেটাকে আমরা বলি প্লাজমিড, ঠিক আছে। তাহলে ব্যাকটেরিয়ার মধ্যে একটা ব্যাকটেরিয়াল ডিএনএ থাকবে, এছাড়া এক্সট্রা ক্রোমোজোমাল ডাবল স্ট্যান্ডার্ড সার্কুলার সেলফ রেপ্লিকেটিভ একটি ডিএনএ থাকে, যেটাকে আমরা বলি প্লাজমিড বলি। এবার যখন
কোনো ভাইরাস যখন কোনো ব্যাকটেরিয়াকে আক্রমণ করে বা কোনো পোষককে আক্রমণ করে, তখন ব্যাকটেরিয়ার সম্পূর্ণ অংশ কিন্তু প্রবেশ করে না। কি প্রবেশ করে না, ওই ভাইরাসের শুধুমাত্র দেখো জেনেটিক যে ম্যাটেরিয়াল সেটাই কিন্তু ইনকর্পোরেট হয় হোস্টের মধ্যে। আমি আবার রিপিট করছি, যখন কোনো ভাইরাস কোনো ব্যাকটেরিয়া হোক বা কোনো হোস্ট সেলকে যখন আক্রমণ করে, তখন শুধুমাত্র তার জেনেটিক ম্যাটেরিয়ালটাকে এন্টার করে। অনলি জেনেটিক ম্যাটেরিয়াল এন্টার টু দ্য হোস্ট সেল। ঠিক আছে, বাকি যে সমস্ত হচ্ছে কি তোমার অংশ থাকে সেগুলো কিন্তু বাইরে পড়ে থাকে। এবারে যেই প্রবেশ করলো, দেখতে পাচ্ছ এই যে রেড কালারের একটা প্রবেশ করলো, দিস ইজ দ্য ভাইরাল ডিএনএ। এটা হচ্ছে তোমার ভাইরাল ডিএনএ, ভাইরাল ডিএনএ। দিস ইজ ব্যাকটেরিয়াল ডিএনএ। এবার দেখতে পাচ্ছ এই যে ভাইরাল ডিএনএ, ঠিক আছে, ও কি করছে দেখো না, তোমরা জানো যে ব্যাকটেরিয়ার মধ্যে একটা স্পেশাল এনজাইম থাকে যেটাকে আমরা কি বলি গো, রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েস। রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েস, ঠিক আছে। এই রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েস আমরা কোথায় পাই? আমরা কিন্তু ব্যাকটেরিয়াতে পাই। তো সেই রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াসকে কাজে লাগিয়ে কি করছে দেখো, ভাইরাস ডিএনএ এই ব্যাকটেরিয়াল ডিএনএর মধ্যে একটা কার্ড তৈরি করছে। কার্ড তৈরি করার পরে দেখো এই ভাইরাল ডিএনএটা ব্যাকটেরিয়াল ডিএনএর সঙ্গে ইন্টিগ্রেটেড কন্ডিশনে অবস্থান করছে। তো যখন এই ব্যাকটেরিয়াল ডিএনএ এবং ভাইরাস ডিএনএ একসাথে থাকছে, তখন এই স্ট্রাকচারটাকে আমরা কি বলি, বা এই ডিএনএটাকে আমরা কি বলি না, এই ডিএনএটাকে বা স্ট্রাকচারটাকে আমরা কি বলি না, আমরা প্রোফাজ বলি। প্রোফাজ, ঠিক আছে, প্রোফাজ মনে থাকবে। তাহলে হোয়াট ইজ প্রোফাজ? প্রোফাজ ইকুয়াল টু ব্যাকটেরিয়াল ডিএনএ, ব্যাকটেরিয়াল ডিএনএ প্লাস ভাইরাল ডিএনএ, ভাইরাল ডিএনএ। তোমরা বুঝতে পারলে কি বললাম? তাহলে ব্যাকটেরিয়াল ডিএনএ হোয়েন ইন্টিগ্রেটেড উইথ দ্য ভাইরাল ডিএনএ, দিস ইজ ফ্রম দ্য প্রোফাজ। ওকে, এবারে দেখো, এবারে ভালো করে তোমরা দেখো, তোমরা জানো যে ব্যাকটেরিয়া রিপ্রোডিউস করে কিভাবে না, ব্যাকটেরিয়া রিপ্রোডাকশন যদি আমরা দেখি, তাহলে ব্যাকটেরিয়া তিনভাবে রিপ্রোডিউস করে। ব্যাকটেরিয়া রিপ্রোডাকশন যদি আমরা দেখি, তাহলে এক নম্বর হচ্ছে কি তোমরা জানো কনজুগেশন, কনজুগেশন। দু নম্বর হচ্ছে কি তোমরা জানো ট্রান্সফরমেশন, ট্রান্সফরমেশন। আর তিন নম্বর হচ্ছে কি তোমার ট্রান্সডাকশন, ট্রান্সডাকশন। এই তিনটে যেটা বললাম ব্যাকটেরিয়াল সেক্সুয়াল রিপ্রোডাকশন আমরা বলি, ব্যাকটেরিয়াল সেক্সুয়াল রিপ্রোডাকশন। এছাড়া নর্মালি বাইনারি ফিশন করে, তাই না, বাইনারি ফিশন করে, কিন্তু এই তিনটেকে আমরা কি বলি না, সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন দ্য ব্যাকটেরিয়া। ঠিক আছে, সেক্সুয়াল রিপ্রোডাকশন। এবারে যখন হচ্ছে কি একটা ব্যাকটেরিয়া বাইনারি ফিশন করে, তোমরা জানো যে দেখতে পাচ্ছ এখানে না, যেই হচ্ছে কি একটা ব্যাকটেরিয়ার মধ্যে ব্যাকটেরিয়াল ডিএনএ এবং ভাইরাল ডিএনএ একসাথে থাকছে, তখন ব্যাকটেরিয়া কোনটা তার ডিএনএ কোনটা ভাইরাল ডিএনএ সে কোনোভাবেই পার্সিয়ালিটি করে না। ও কি করে, যখন সে ব্যাকটেরিয়াল ডিএনএটাকে ডুপ্লিকেট করছে, তাহলে যখন বাইনারি ফিশন হচ্ছে, বাইনারি ফিশনের সময় সে কিন্তু হচ্ছে কি দেখো, যখন সেলটাকে দুটো ভাগে ভাগ করছে, ব্যাকটেরিয়াল ডিএনএটাকেও দুটো ভাগে ভাগ করে দিচ্ছে, আর তার সাথে থাকা ভাইরাল ডিএনএটাকেও দুটো ভাগে ভাগ করে দিচ্ছে। ঠিক আছে, তাহলে আলটিমেট দেখো, একবার যদি বাইনারি ফিশন হয় দুটো ব্যাকটেরিয়া তৈরি হলো, দুবার হলে চারটা ব্যাকটেরিয়া তৈরি হবে, এরকম করে তিনবার হলে আটটা, এরকম করে আস্তে আস্তে করে বাড়াবে। তাহলে প্রত্যেকটা সেলের মধ্যে ব্যাকটেরিয়াল ডিএনএর পাশাপাশি ভাইরাল ডিএনএটাও তৈরি হচ্ছে। তাহলে নাম্বার অফ ভাইরাল ডিএনএ ইনক্রিজড, তাই না। তাহলে তোমরা দেখতে পেলে যে লাইসোজেনিক সাইকেল হচ্ছে এমন একটি পদ্ধতি, যে পদ্ধতির মাধ্যমে একটা ভাইরাসের ডিএনএ ব্যাকটেরিয়া সেলকে কাজে লাগিয়ে মাল্টিপল ভাইরাল ডিএনএ প্রডিউস করতে পারে, এবং কি অবস্থায় না, প্রোফাজ কন্ডিশনে। আমার কথাগুলো তোমরা সবাই বুঝতে পারলে কিনা বলো, যদি প্রবলেম থাকে তোমরা বলো, আমি আবার বলে দিচ্ছি। যদি কারোর সমস্যা থাকে তাহলে তোমরা আমাকে জাস্ট একটু নক করো, আমি আবার বলে দিচ্ছি।
ওকে ওকে, তাহলে ম্যাক্সিমাম জন সবাই বুঝতে পেরেছো, কিছু জনের হয়তো একটু সমস্যা রয়েছে, আমি আরেকবার বলে দিচ্ছি। তাহলে আমরা ভাইরাসের রিপ্রোডাকশন পড়ছি বা ভাইরাসের লাইফ সাইকেল পড়ছি। প্রথমে আমরা দেখলাম লাইসোজেনিক সাইকেল। লাইসোজেনিক সাইকেলে একটা ব্যাকটেরিওফাজ যখন একটা ব্যাকটেরিয়াকে আক্রমণ করে তখন শুধুমাত্র ব্যাকটেরিওফাজের ডিএনএটা প্রবেশ করে। ডিএনএটা প্রবেশ করার পর রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াসকে কাজে লাগিয়ে ব্যাকটেরিয়াল ডিএনএর মধ্যে একটা কার্ড তৈরি করে। তখন এই ভাইরাল ডিএনএটা ব্যাকটেরিয়াল ডিএনএর মধ্যে ইন্টিগ্রেটেড হয়ে যায়, তখন তাকে আমরা বলি প্রোফাজ। এবার যখন ব্যাকটেরিয়া বাইনারি ফিশন করছে তখন ব্যাকটেরিয়ার সংখ্যা যেই বাড়ছে, প্রত্যেকটা ব্যাকটেরিয়াল সেলের মধ্যে ব্যাকটেরিয়াল ডিএনএর পাশাপাশি ভাইরাল ডিএনএ তৈরি হচ্ছে। এই সাইকেলটাকে আমরা কি বলছি? লাইসোজেনিক সাইকেল। এই লাইসোজেনিক সাইকেলের মাধ্যমে একটা ব্যাকটেরিওফাজ তার ডিএনএর সংখ্যাটাকে বাড়িয়ে নেয়। এবার দেখো, এবার নেক্সট যে সাইকেল চলে তার নাম কি? তার নাম হচ্ছে কি না তোমার লাইটিক সাইকেল। লাইটিক সাইকেলকে আমরা কি বললাম? ভিরুলেন্ট আমরা সাইকেল বলছি। কেন না এটা যেহেতু হোস্টকে লাইসিস করছে, মানে এরা তখনই করে যখন নাম্বার অফ লাইটিক সাইকেল, তাহলে কখন করবে না? লাইটিক সাইকেল তখনই করবে যখন নাম্বার অফ ডিএনএ ভাইরাল ডিএনএ যখন বাড়বে, বেশি হয়ে যাবে, তখন হচ্ছে কি হবে না? তখন হচ্ছে কি এরা লাইটিক সাইকেল করবে। আমি আবার বলছি, যখন হচ্ছে কি এরা লাইসোজেনিক সাইকেলের মাধ্যমে অসংখ্য ডিএনএ তৈরি করে নেবে, ভাইরাল ডিএনএ, তখন এরা লাইটিক সাইকেলে যাবে। লাইটিক সাইকেলের ক্ষেত্রে দেখো 5টি স্টেপ রয়েছে। একটা দেখো অ্যাটাচমেন্ট বা পৃষ্ঠলগ্ন হওয়া, পেনিট্রেশন বা প্রবেশকরণ, 3 নম্বর হচ্ছে বায়োসিনথেসিস, 4 নম্বর ম্যাচুরেশন, 5 নম্বর লাইসিস। এই 5টি স্টেপের মাধ্যমে একটি লাইটিক সাইকেল সম্পন্ন হয়। কিভাবে হয় দেখো তো। দেখো প্রথমে কি হলো, দেখো একটা ব্যাকটেরিওফাজ এসে ব্যাকটেরিয়ার সারফেসে বসলো, এইটাকে বলা হচ্ছে কি অ্যাটাচমেন্ট। তারপর দেখতে পাচ্ছ পেনিট্রেশন, অর্থাৎ ভাইরাল ডিএনএ বা ব্যাকটেরিওফাজের ডিএনএ দেখো ভাইরাসের মধ্যে ব্যাকটেরিয়ার মধ্যে প্রবেশ করছে। প্রবেশ করার পরে তোমাদেরকে বললাম যে এই ব্যাকটেরিয়াল ডিএনএর সাথে ভাইরাল ডিএনএ ইন্টিগ্রেটেড হবে। হওয়ার পরে দেখতে পাচ্ছ এরা একটা ব্যাকটেরিয়ার সমস্ত মেশিনারি বা সমস্ত প্রপার্টিসগুলোকে নিজের আন্ডারে নিয়ে নেওয়ার পরে তার মধ্যে কি করে না, এরা প্রথমে আর্লি প্রোটিন তৈরি করে। কি তৈরি করে? আর্লি প্রোটিন। তারপর কি করে? লেট প্রোটিন তৈরি করে। তারপরে কি করবে? তারপর হচ্ছে তোমার প্রো প্রোটিন তৈরি করবে। যেই তৈরি করলো, এবারে কি হবে দেখো না, সমস্ত যে অংশগুলো বাইরে পড়েছিল, অর্থাৎ ক্যাপসিড, তারপর হচ্ছে কি তোমার হচ্ছে কি ক্যাপসোমিয়ার, টেল, এই সমস্ত জিনিসগুলোকে দেখো বায়োসিনথেসিস করছে। করার পরে এগুলোকে কি করবে দেখো, তারা ম্যাচুরেশন করছে বা অ্যাসেম্বল করছে, অর্থাৎ টেল, হেড এগুলোকে পরস্পর যুক্ত করাচ্ছে। দেখো যুক্ত করালে অসংখ্য ব্যাকটেরিওফাজ একটা ব্যাকটেরিয়ার মধ্যে তৈরি হচ্ছে। ঠিক আছে, ক্রো প্রোটিন। হ্যাঁ, ক্রো প্রোটিন। তো সেক্ষেত্রে ক্রো না ক্রাই বলো দেখি, আমি ভুলে যাচ্ছি। ক্রো না ক্রাই, এটাকে হচ্ছে কি লাইটিক সাইকেলের মার্কার বলা হয়। ক্রো প্রোটিন না ক্রাই প্রোটিন? না, ক্রো প্রোটিন। ঠিক আছে, ক্রো প্রোটিন ঠিকই বলেছি আমি। ঠিক আছে, ক্রো প্রোটিন। তাহলে এই ক্রো প্রোটিনটা হচ্ছে কি যখন তৈরি করছে তখন কি করছে দেখো, এরা তোমার হচ্ছে কি মাল্টিপল তোমার সাব ইউনিট তৈরি করে নিচ্ছে, দিয়ে তারপর হচ্ছে তোমার অ্যাসেম্বল হচ্ছে। অ্যাসেম্বল হওয়ার পর এরা কি করে না, তোমরা জানো যে এটা স্পেসিফিক এনজাইম রিলিজ করে। সেই এনজাইমটার নাম কি না, লাইসিস করানোর জন্য যে এনজাইমটাকে তৈরি করে তার নাম কি? এই ব্যাকটেরিয়ার যে সেল ওয়াল, তাই না, তোমরা জানো যে পেপটাইডোগ্লাইকেন, সেটাকে লাইসোজাইম। ঠিক আছে, লাইসোজাইম বলে একটা এনজাইম হচ্ছে রিলিজ করবে। দিলে কি করবে, এরা ব্যাকটেরিয়ার সেল ওয়ালটাকে লাইসিস করে দেবে। লাইসিস করিয়ে দেখো বিদীর্ণ করার পরে এই ব্যাকটেরিওফাজগুলো তারা রিলিজ হয়ে যাচ্ছে, বাইরে বেরিয়ে যাচ্ছে। দিলে আবার যখন বেরিয়ে যাচ্ছে তখন আবার এরা নতুন ব্যাকটেরিয়াকে খোঁজে তার রিপ্রোডাকশন করার জন্য। ঠিক আছে, তাহলে এই প্রসেসটাকে আমরা কি বলছি? এই প্রসেসটাকে আমরা বলছি যে লাইটিক সাইকেল। ঠিক আছে,
দেখো স্টেপ বাই স্টেপ এখানেও বলা রয়েছে যে প্রথমে রিসেপ্টরের সাথে যুক্ত হোক বলে যে অ্যাটাচমেন্ট পেনিট্রেশনে হোস্ট ডিএনএটা হোস্টের মধ্যে ডিএনএটাকে প্রবেশ করছে। তারপর তোমরা দেখতে পাচ্ছ হোস্টের রাইবোজোম ভাইরাসের প্রোটিন এবং ডিএনএ তৈরি করে। তারপর দেখতে পাচ্ছ ভাইরাস কণাগুলো একত্রিত হয়, দিয়ে তারপর লাইসিস করে এরা রিলিজ হয়ে যায়, মানে বাইরে বেরিয়ে যায়। ঠিক আছে, দেখো তো এইভাবেই হচ্ছে কি আমরা দেখতে পাচ্ছি কি যে লাইটিক সাইকেল সম্পন্ন হয়। তাহলে লাইটিক এবং লাইসোজেনিক এই দুটো সাইকেলের মাধ্যমে এরা কি করে না তাদের লাইফ সাইকেল কমপ্লিট করছে। আচ্ছা, এবার বলছে ভাইরাস বনাম অন্যান্য অণুজীব। ঠিক আছে, অর্থাৎ ভাইরাসের সঙ্গে যদি আমরা ব্যাকটেরিয়া বা প্রোটোজোয়াকে যদি কম্পেয়ার করি, তোমরা দেখতে পাচ্ছ যে ভাইরাস কোষ থাকে না, এদের আছে, দুজনের ক্ষেত্রে আসে। আচ্ছা, ডিএনএ আরএনএ বলছে একটি থাকবে, ব্যাকটেরিয়ার ক্ষেত্রে দুটো থাকতে পারে, আর এখানে বলছে যে প্রোটোজোয়ার ক্ষেত্রে দুটো থাকতে পারে। আচ্ছা, বংশ বিস্তার বলছে হোস্টের উপর নির্ভরশীল, এরা নিজস্ব কোষে বিভাজন করে, এরাও নিজস্ব বিভাজন করে। অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে ভাইরাসের কোনো প্রভাব নেই, প্রোটোজোয়া কিংবা ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কিন্তু প্রভাব আমরা দেখতে পাই। ঠিক আছে, সুশোভন বাবা তুমি একটু রেকর্ডিং ভিডিওটা দেখে নেবে। ঠিক আছে, চলো এবার দেখো। এবার বলছে দেখো গুরুত্বপূর্ণ ভাইরাস এবং তাদের দ্বারা সৃষ্টি হওয়া ডিজিজ। ঠিক আছে, যেমন এইচআইভি তোমরা জানো হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস নামে পরিচিত, খুবই ডেঞ্জারাস একটা ভাইরাস, তাই না? এর এখনো পর্যন্ত মনে হয় কোনো অ্যান্টিডোট ডিসকভার তেমনভাবে হয়নি। এটা মানবদেহে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ নামে পরিচিত এবং এরা এডস ডিজিজ তৈরি করে। ঠিক আছে, তো এরা তোমরা জানো যে আমাদের যে ইমিউনিটি সিস্টেমটাকে ব্রেকডাউন করে এবং লাস্ট স্টেজে মানুষ মারা যায়। টোবাকো মোজাইক ভাইরাস, এরা কি করে তামাক গাছ বা টোবাকো প্ল্যান্টের মোজাইক রোগ সৃষ্টি করে। রেবিস ভাইরাস জলাতঙ্ক রোগ সৃষ্টি করে, কুকুর কামড়ালে এই ডিজিজটা হতে পারে। ইনফ্লুয়েঞ্জা ভাইরাস যেটা হচ্ছে কি আমাদের ফ্লু ডিজিজ তৈরি করে মানুষের ক্ষেত্রে। হেপাটাইটিস বি ভাইরাস যেটা আমাদের লিভারকে সংক্রমণ করে, এটাও কিন্তু আমাদের মানুষের ক্ষেত্রে আমরা দেখতে পাই। আচ্ছা, এবার দেখো বলছে যে ভাইরাস নিয়ন্ত্রণ এবং প্রতিরোধ। ঠিক আছে, তাহলে যেহেতু কোনো অ্যান্টিবায়োটিক তোমার হচ্ছে কি তেমন কাজ করে না, তো এই জন্য হচ্ছে কি এখানে ভ্যাকসিন ডিসকভার হয়েছে। যেমন পোলিও, তোমরা জানো পোলিও ভাইরাসকে দমন করার জন্য, এবং এটা তোমরা জানো যে একমাত্র ভ্যাকসিন যেটা এডিবল আর কি, এডিবল মানে আমরা এডিবল করে এই ভ্যাকসিনটাকে আমরা কনজিউম করি। হেপাটাইটিস বি ভ্যাকসিন, রেবিস ভ্যাকসিন তৈরি হয়েছে, আর অ্যান্টিবায়োটিক কিন্তু কার্যকর করে না ভাইরাসের ক্ষেত্রে। আচ্ছা, এবার দেখো এটাকে বলছে যে হ্যাঁ ওরাল ভ্যাকসিন, ঠিকই বলেছো, এডিবল বা এটাকে আমরা ওরাল ভ্যাকসিন আমরা বলি। আচ্ছা, কিছু অ্যান্টিভাইরাল ড্রাগ রয়েছে, যেমন এই যে AZT, ঠিক আছে, এটা স্পেসিফিক ফর দ্য এইচআইভি ভাইরাস। ঠিক আছে, কিছু ড্রাগ ডিসকভার হয়েছে AZT, তো এটা হচ্ছে কি তোমার এইচআইভির জন্য। আর সংক্রমণ প্রতিরোধে হাইজিন বজায় রাখতে হবে এবং সচেতনতা বৃদ্ধি করতে হবে। ঠিক আছে, তো যদি আমরা হাইজিন মেনটেন করি বা এই যে অসুরক্ষিত যৌন সংযোগ এই জিনিসগুলো যদি আমরা সচেতনতা বৃদ্ধি করাই, তাহলে আমরা ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পেতে পারি। চলো এবার হচ্ছে দেখো ভাইরাসের গঠন বা স্ট্রাকচার। ঠিক আছে, তো স্ট্রাকচার ও ভাইরাস যদি আমরা দেখি, তাহলে এখানে আমাদের সিলেবাসে দুটো ভাইরাসের কথা, এজিথ্রোমিডিন থাইমিডিন, একদম দেখো দেখো এখানে বলছে যে আমাদের সিলেবাসে দুটো ভাইরাসের স্ট্রাকচার নিয়ে বলা আছে, একটা ব্যাকটেরিওফাজ আর একটা তোমরা জানো যে টিএমভি ভাইরাস, টোবাকো মোজাইক ভাইরাস। তো আমরা প্রথমে একটা ব্যাকটেরিওফাজ এর স্ট্রাকচার নিয়ে আমরা ডিসকাস করব। তো দেখতে পাচ্ছ যে ব্যাকটেরিয়াকে আক্রমণ করে যে ভাইরাস, তাদেরকে আমরা ব্যাকটেরিওফাজ বলি। এটা টি ইভিন ফাজ নামে পরিচিত। ঠিক আছে, কারণ টি টার্মটা কিন্তু প্রত্যেকের সাথে যুক্ত থাকে, T2 ফাজ, T4 ফাজ, T6 ফাজ। ঠিক আছে, এবারে একটা ব্যাকটেরিওফাজের যে বিভিন্ন অংশগুলো থাকে, টোটাল যদি আমরা তাকে ভাগ করি, তাহলে 6টি অংশ থাকবে। একটা মাথা বা হেড থাকবে, কলার থাকবে, টেল থাকবে, সিট থাকবে, বেস প্লেট থাকবে এবং লাস্টে থাকবে কি টেল ফাইবার্স। ঠিক আছে, এই 6টি কম্পোনেন্টের মাধ্যমে একটা ব্যাকটেরিওফাজ তৈরি হবে। তো এই হেড যেটা তৈরি হবে মাথা, সেটা দেখতে পাচ্ছ যে পলিহেড্রাল। তো এটা ক্যাপসিড দ্বারা গঠিত, ভিতরে থাকে ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ এই ব্যাকটেরিওফাজের ক্ষেত্রে। কলার থাকবে যেটা মাথা এবং লেজের সংযোগস্থল তৈরি করে। টেল থাকবে পুচ্ছ হিসাবে, যেটা মূলত হচ্ছে কি দেখো ডিএনএ হোস্ট ব্যাকটেরিয়ার ভিতর প্রবেশ করে, যার মধ্যে কোর থাকে। ঠিক আছে, আচ্ছা সিট থাকবে, এটা হচ্ছে কি জাস্ট তোমরা জানো যে টেলের চারপাশে কন্ট্রাক্টাইল কাঠামো তৈরি করে,
এবং ডিএনএ ইনজেকশানে, অর্থাৎ যখন কোষে ডিএনএটা প্রবেশ করে তখন সেটা প্রবেশ করতে সাহায্য করে। আচ্ছা, তারপর দেখো টেল ফাইবার। এটা বেসিক্যালি তোমরা জানো যে হোস্টের উপর বসার জন্য বা অ্যাটাচমেন্টের জন্য স্পেসিফিক একটি স্ট্রাকচার আমরা দেখতে পাই, যেটাকে বলা হচ্ছে হোস্ট ফাইবার। ঠিক আছে, তো এখানে আমরা একটা ছবি তোমাদেরকে দেখিয়েছি একটা ব্যাকটেরিওফাজের ক্ষেত্রে। তো এই উপরের অংশটাকে দেখো বলা হচ্ছে কি হেড, ঠিক আছে। তারপরে এই যে অংশটাকে বলা হচ্ছে কলার, এগুলো সিথ, তারপরে হচ্ছে বেস প্লেট, আর এই টোটাল অংশটাকে আমরা টেল বলছি। টেল অ্যাকচুয়ালি হেড এবং টেলকে কলার হচ্ছে সেপারেট করে রাখছে। আর নিচের দিকে যে স্ট্রাকচারগুলো দেখতে পাচ্ছ এদেরকে আমরা টেল ফাইবার হিসাবে আমরা বলি। ঠিক আছে, চলো এবার নেক্সট যদি আমরা টোবাকো মোজাইক ভাইরাসের ক্ষেত্রে দেখি, তাহলে তোমরা জানো যে এরা প্রথম আবিষ্কৃত উদ্ভিদ ভাইরাস, যেটা তামা গাছের মোজাইক রোগ সৃষ্টি করে। ঠিক আছে, এবং এখানেও আমরা কি কি দেখতে পাই, এখানে নিউক্লিক অ্যাসিড হিসাবে আমরা সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ দেখতে পাবো। টোটাল 6400টা নিউক্লিওটাইড নিয়ে এই সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ গঠিত হয়। নেক্সট আমরা দেখতে পাবো ক্যাপসিড, ঠিক আছে, যেটি হেলিকেল হয় ক্যাপসিডগুলো, এবং টোটাল হচ্ছে 2130টি হচ্ছে ক্যাপসোমিয়া নিয়ে এদের ক্যাপসিডগুলো গঠিত হয়। মনে রাখবে তো, 6400টি নিউক্লিওটাইড নিয়ে এদের সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ গঠিত হয়, আর 2130টি ক্যাপসোমিয়ার ইউনিট নিয়ে টোটাল হচ্ছে কি ক্যাপসিডটা গঠিত হবে। এবং যদি আমরা সম্পূর্ণ একটা টোবাকো মোজাইক ভাইরাসের স্ট্রাকচার দেখি, এটা রড শেপেড হয়। লম্বাই কত হয় 300 ন্যানোমিটার, ব্রেথ কত হয় 18 ন্যানোমিটার, এবং এখানে দেখতে পাচ্ছ যে ভিতরে প্রায় হচ্ছে কি ভিতরে ডিএনএ আরএনএ এবং বাইরে তোমার হচ্ছে কি প্রোটিন সেল দিয়ে গঠিত হবে। ঠিক আছে, দেখো তাহলে আমরা আপাতত হচ্ছে কি এই জায়গা থেকে কি কি মনে রাখবো। টোবাকো মোজাইক ভাইরাস তামা গাছের মোজাইক রোগ সৃষ্টি করে। এটা সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ ভাইরাস, টোটাল নিউক্লিওটাইড থাকে 6400, 2130টি ক্যাপসোমিয়ার নিয়ে ক্যাপসিড গঠিত হবে। এরা লম্বায় 300 ন্যানোমিটার হয় এবং প্রস্থে 18 ন্যানোমিটার হয়ে থাকে। এবার দেখো কিছু গঠন সংক্রান্ত বৈশিষ্ট্য যদি আমরা দেখি, হেলিক্যাল সিমেট্রি হয়, ক্যাপসোমিয়ারগুলো স্পাইরাল আকারে সাজানো থাকে। এদের প্রতিটি ক্যাপসোমিয়ারে প্রোটিন ইউনিট যা আরএনএকে রক্ষা করে, এবং এরা এনভেলাপবিহীন ভাইরাস। ঠিক আছে, এদের ক্ষেত্রে কোনো বাইরে ক্যাপসিডের বাইরে কোনো এনভেলাপ থাকে না। দেখতে পাচ্ছ কেমন দেখতে হয় না, বাঞ্চ অফ ব্যানানা। ঠিক আছে, অর্থাৎ কলা কাঁদি যেমন দেখতে হয়, ঠিক আছে, বাঞ্চ অফ ব্যানানা যেমন দেখতে হয়, ঠিক অনেকটা সেইরকমভাবে দেখতে পাচ্ছ। এবং এখানে আমরা এই সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএটা দেখতে পাচ্ছি। তো ব্যাকটেরিওফাজ এবং টিএমভি ভাইরাসের মধ্যে যদি আমরা কম্পারেটিভ স্টাডি করি, তোমরা দেখতে পাচ্ছ যে ব্যাকটেরিওফাজ এরা হোস্ট হিসাবে ব্যাকটেরিয়াকে আক্রমণ করে, আর যেটা টোবাকো মোজাইক ভাইরাস এটা তামা গাছকে আক্রমণ করছে। জেনেটিক ম্যাটেরিয়াল যদি দেখি, ব্যাকটেরিওফাজের ক্ষেত্রে ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ, আর টোবাকো মোজাইক ভাইরাসের ক্ষেত্রে সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ। ক্যাপসিডের গঠন যদি আমরা দেখি, তাহলে ব্যাকটেরিওফাজের ক্ষেত্রে হেড এবং টেল মিলিয়ে থাকছে, এখানে শুধুমাত্র হেলিকেল ক্যাপসিড আমরা দেখতে পাচ্ছি। কমপ্লেক্স যদি আমরা কোনটা সরল কোনটা জটিল দেখি, তাহলে ব্যাকটেরিওফাজটা বেশি কমপ্লেক্স হবে, আর টিএমভিটা হচ্ছে কি রড শেপেড হবে। ঠিক আছে, টেল ফাইবার আছে বলে এরা হোস্টের ক্ষেত্রে অ্যাটাচমেন্ট থাকে, এখানে নেই। এনভেলাপ দুজনের ক্ষেত্রেই থাকে না। প্রতিলিপি এরা ব্যাকটেরিয়া ভিতরে করে, এরা উদ্ভিদ কোষে সম্পন্ন করে। চলো এবার আমরা চলে আসবো ব্যাকটেরিয়ার মাইক্রোস্কোপিক স্ট্রাকচারে। ঠিক আছে, তো এতটা পর্যন্ত সবাই তোমরা বুঝতে পারলে তো? এতটা পর্যন্ত যা যা আমরা পড়ালাম বা যা যা বললাম সেই জিনিসগুলো সবাই বুঝতে পারলে? সবাই বুঝতে পারছো? সবাই বুঝতে পারছো? আজকে ক্লাসের কারো সমস্যা হচ্ছে না তো? শুনতে বা দেখতে ভয়েস ব্রেক করছে না? সব ঠিক আছে? সব ঠিক আছে তো? আর কালকের ভিডিওটাও সব ঠিক আছে তো? তোমাদের সাউন্ডের যে প্রবলেমটা ছিল, আর কোয়ালিটি, ভিডিও কোয়ালিটিটাও বাড়িয়ে দিয়েছি, সাউন্ডের ইমপ্রুভমেন্টটাও হয়েছে, তাই তো? ভিডিও কোয়ালিটিটা কিন্তু অনেকটাই ইমপ্রুভ হয়েছে, এইচডি ফরম্যাটে করে দিয়েছি, তাই তো? আর 720 নেই, 1080p-তে করে দিয়েছি, তাই তো? রেজুলেশনটাকে অনেকটা বাড়ানো আছে, তাই তো? সমস্যাটা হয়েছিল তোমার ওই নতুন ডিভাইস নেওয়ার জন্য সেটিংয়ের কিছু প্রবলেম থাকার কারণে সমস্যা হয়েছিল। আশা করি আর কিছু সমস্যা হবে না। আমি টাইম না পাওয়ার কারণে করতে পেরেছিলাম না, আমি করে নিয়েছি। ঠিক আছে,
চলো দেখো নেক্সট, এবার আমরা দেখব যে ব্যাকটেরিয়া। তো ব্যাকটেরিয়া তোমরা জানো যে ব্যাকটেরিয়া হচ্ছে একটা প্রোক্যারিওটিক মাইক্রো অর্গানিজমস। তো এটা বেসিক্যালি এদের যদি আমরা মানে দৈর্ঘ্য বা প্রস্থর যদি রেঞ্জ দেখি আমরা, এরা দেখতে পাচ্ছ বেস কত হচ্ছে 0.2 থেকে 2 মাইক্রোমিটার এরা বেস তৈরি করে, কিংবা দৈর্ঘ্যের যদি রেঞ্জ দেখি আমরা 1 থেকে প্রায় 10 মাইক্রোমিটারের মধ্যে হয়ে থাকে, ঠিক আছে। আচ্ছা, এবার দেখতে পাচ্ছ যে ইলেকট্রন মাইক্রোস্কোপে ব্যাকটেরিয়ার বাইরের ও ভেতরের গঠন স্পষ্টভাবে দেখা যায়। চলো একটা টিপিক্যাল যদি আমরা ব্যাকটেরিয়ার স্ট্রাকচার দেখি, তাহলে তোমরা জানো যে 3টি কম্পোনেন্টের মাধ্যমে গঠিত হয়। সবচেয়ে বাইরে থাকবে ব্যাকটেরিয়াল সেল ওয়াল, তারপরে থাকবে দেখো কিছু অ্যাপেন্ডেজেস, ঠিক আছে, যদিও এই ব্যাকটেরিয়াল সেল ওয়াল থেকে তৈরি হবে, যেমন ফ্লাজেলা, পিলি বা ফিমরি, এবং কিছু থাকবে না স্পাইন, আর ভেতরে থাকবে প্রোটোপ্লাজম। তো ব্যাকটেরিয়াল সেল ওয়ালের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি দেখো, মানে ওয়ালের ক্ষেত্রে স্লাইম লেয়ার বা ক্যাপসুল থাকতে পারে, সেল ওয়াল থাকতে পারে। ইলেকট্রন মাইক্রোস্কোপ হ্যান্ডেল করতে তো আমাদেরকে দেবে না, তবে আমি কাজ করেছি, মানে কাজ করা বলতে হচ্ছে কি আমি ছবি কিছু তুলেছি, ঠিক আছে, আমাদের রিসার্চের কাজের জন্য করেছি, আমি হাতে নাতে করতে দেবে না, ঠিক আছে। এখানে আমাদের কেজিপিতে রয়েছে, আইআইটি কেজিপি খড়গপুরে, ঠিক আছে, সেম এবং টেম। তো দেখেছি, কাছ থেকে দেখেছি, হাত দিয়েছি, কিন্তু হাতে নাতে কাজ করিনি, টেকনিশিয়ান যারা আছে তারা কাজ করে দিয়েছে, ঠিক আছে। আচ্ছা দেখো, স্লাইম লেয়ার ওর ক্যাপসুল, ঠিক আছে, আর সেল ওয়াল থাকবে এবং হচ্ছে প্লাজমা মেমব্রেন থাকবে, এগুলো ওয়াল হিসাবে কাজ করছে। আচ্ছা এবার দেখো, এবার দেখতে পাচ্ছ যে অ্যাপেন্ডেজেস যদি দেখা যায়, তাহলে সেক্ষেত্রে ফ্লাজেলা থাকবে, পিলি ওর ফিমরি থাকবে, আর হচ্ছে কি তোমার এই যে বললাম স্পাইন থাকবে। আচ্ছা এবার দেখতে পাচ্ছ যে প্রোটোপ্লাজম, এখানে দেখতে পাচ্ছ যে সাইটোপ্লাজম, রাইবোজোম, ক্রোমাটোফোর বা ওর ভেসিকল, সিউডোভেকুল থাকবে, স্টোরেজ প্রোডাক্ট থাকবে কিছু, এবং নিউক্লিয়ার মেটেরিয়াল হিসাবে এখানে আমরা নিউক্লিয়েট, প্লাজমিড এবং এপিজোম, ঠিক আছে, এই 3 ধরনের কম্পোনেন্ট আমরা দেখতে পাই। তো দেখো তোমরা দেখতে পাচ্ছ এপিজোম কাকে বলে। হঠাৎ করে এপিজোম এই টার্মটা বললাম এই কারণে, তোমরা জানো যে ব্যাকটেরিয়াল ডিএনএ যখন প্লাজমিড ডিএনএর সাথে ইন্টিগ্রেটেড হয়, তখন যে স্ট্রাকচারটা তৈরি করে তাকে আমরা কি বলি, এপিজোম, ঠিক আছে। তাহলে তোমরা দেখতে পেলে যে ব্যাকটেরিয়াল ডিএনএটাকে আমরা কি বলি, নিউক্লিয়েট বলি। নিউক্লিয়েট কেন নিউক্লিয়েট বলি আমরা, না এটা বেসিক্যালি আমরা যারা ইউক্যারিওটিক ডিএনএ নিয়ে স্টাডি করি সেখানে কিন্তু ক্রোমোজোম ফরমেশন করে। কেন না ডিএনএ এর সঙ্গে হিস্টোন প্রোটিন, নন হিস্টোন প্রোটিন যুক্ত হয়ে গিয়ে ক্রোমাটিন গঠন করে, কিন্তু এদের শুধুমাত্র ডিএনএ কিংবা আরএনএ থাকে, ঠিক আছে, কোনো হিস্টোন প্রোটিন থাকে না, নো হিস্টোন প্রোটিন। তো এই জন্য এদেরকে আমরা কি বলি, নিউক্লিয়েট ওর জিনোফোর বলি, জেনোফোর, ঠিক আছে, নিউক্লিয়েট কিংবা জিনোফোর বলি আমরা, ঠিক আছে। তো এটা হচ্ছে নেকেড ডিএনএ, এটা হচ্ছে কি ওয়ান টাইপ অফ কি বললাম, নেকেড ডিএনএ, নগ্ন ডিএনএ, ঠিক আছে। কেন না এখানে আমরা কোনোভাবেই হিস্টোন প্রোটিন দেখতে পাবো না, ঠিক আছে। তো দেখো তাহলে এখানে দেখতে পাচ্ছ যে নেকেড ডিএনএ থাকে না, নেকেড ডিএনএ কন্ডিশনে থাকে এবং কোনো হিস্টোন প্রোটিন থাকে না, এই জন্য এদেরকে আমরা নিউক্লিয়েট বা জিনোফোর বলি। এই নিউক্লিয়েট এবং প্লাজমিড যখন একসাথে ইন্টিগ্রেটেড হয়ে যায়, তখন যে স্ট্রাকচার তৈরি করে তখন তাকে আমরা কি বলি, এপিজোম, ঠিক আছে, এপিজোম আমরা দেখতে পাই। তোমরা জানো সেই রকম সেল, ব্যাকটেরিয়া সেলটাকে আমরা কি বলি গো, তখন আমরা তাকে এইচএফআর বলি, এইচএফআর, হাই ফ্রিকোয়েন্সি অফ রিকম্বিনেশন, তাই না। যখন ওই কনজুগেশন হয়, যখন হচ্ছে কি একটা ব্যাকটেরিয়াল ডিএনএ প্লাজমিড ডিএনএ এর সঙ্গে যুক্ত হয়, তখন সেখানে আমরা এপিজোম ফরমেশন হতে দেখতে পাই। কি বলছি বুঝতে পেরেছো, কি বলছি বুঝতে পেরেছো? বুঝতে পারছো তো সবাই? এবার আমরা প্রত্যেকটার কম্পোনেন্টকে নিয়ে আলাদা আলাদা করে আমরা স্টাডি করব, ঠিক আছে, প্রত্যেকটা কম্পোনেন্টকে নিয়ে আমরা আলাদা আলাদা করে ডিফাইন করব।
ব্যাকটেরিয়াল ডিএনএ আর প্লাজমিড, হ্যাঁ ব্যাকটেরিয়াল ডিএনএ আর প্লাজমিড। ওকে দেখো এবার আছে কি দেখো প্রত্যেকটা কম্পোনেন্টকে নিয়ে আমরা আলাদা আলাদা করে ডিসকাস করব, ঠিক আছে। দেখো এখানে প্রথমে বলছি দেখো ক্যাপসুল বা যেটাকে আমরা বলছি স্লাইম লেয়ার। তো দেখো ব্যাকটেরিয়ার সবচেয়ে যদি আউটার মোস্ট লেয়ার থাকে তার নাম কি এই ক্যাপসুল বা স্লাইম লেয়ার, ঠিক আছে। তো এটা পলিস্যাকারাইড জাতীয় পদার্থ নিয়ে তৈরি হয়, এই জন্য এরা পিচ্ছিল্য হয়, ঠিক আছে, মানে স্লিপারি হয়, স্লিপারি পিচ্ছিল্য হয় পলিস্যাকারাইড যেহেতু থাকে। তো এটা বেসিক্যালি একটা ব্যাকটেরিয়ার বাইরে ক্রিয়েট করার পিছনে লজিকটা এটাই যাতে ব্যাকটেরিয়ার সারফেসটা পিচ্ছিল্য হয়, যাতে কোনো ব্যাকটেরিওফাজ এসে না বসতে পারে, ঠিক আছে। তো এই জন্য দেখতে পাচ্ছ যে ফ্যাগোসাইটোসিস থেকে ব্যাকটেরিয়াকে রক্ষা করে সংক্রমণ ক্ষমতাটাকে বাড়ায়, ঠিক আছে। ক্ষমতাটাকে হচ্ছে কি তোমার কি করবে, মানে সংক্রমণ ক্ষমতাটাকে বাড়াই বলতে সেই অর্থে মানে সংক্রমণ ক্ষমতাটাকে অ্যাকচুয়ালি কমায় আর কি, এখানে কোনো কারণে বাড়াই আমি লিখে ফেলেছি, যাতে করে হচ্ছে কি পিচ্ছিল্য হওয়ার জন্য এটা কিন্তু কমায় হবে, কমায়, ঠিক আছে, যাতে ইনফেকশন যাতে কম হয়, ঠিক আছে। তো এই জন্য এরা কি করে না তাহলে রক্ষা করে, ঠিক আছে, ব্যাকটেরিয়া ফ্যাগোসাইটোসিস থেকে ব্যাকটেরিয়াকে রক্ষা করে, ঠিক আছে। আচ্ছা এবার দেখো সেলুয়াল, এবারে পরের যে লেয়ারটা থাকবে তার নাম কি সেলুয়াল। তো তোমরা জানো যে এই ব্যাকটেরিয়ার যে হচ্ছে কি তোমার দাঁড়া বাড়াই হবে, আচ্ছা ঠিক আছে কি লিখেছে বলো দেখি, ফ্যাগোসাইটোসিস থেকে ব্যাকটেরিয়াকে রক্ষা করে সংক্রমণ ক্ষমতা কমায়, সংক্রমণ কমাবে বাবা। আচ্ছা ফ্যাগোসাইটোসিস থেকে ব্যাকটেরিয়াকে রক্ষা করে সংক্রমণ ক্ষমতা হচ্ছে কি বাড়ায়। আচ্ছা আচ্ছা মানে এটা হচ্ছে কি তোমার ব্যাকটেরিয়ার সাপেক্ষে হচ্ছে কি সংক্রমণ ক্ষমতা বাড়ায়, ঠিক আছে, কিন্তু ব্যাকটেরিওফাজের সাপেক্ষে হচ্ছে কি সংক্রমণ ক্ষমতা কমায়। আমার লজিকটা তোমরা বুঝবে। তাহলে এটা ব্যাকটেরিয়ার সাপেক্ষে সংক্রমণ ক্ষমতা বাড়ায়, ব্যাকটেরিওফাজের সাপেক্ষে তোমার হচ্ছে কি কমায়। কেন না যেহেতু হচ্ছে কি এরা পিচ্ছিল্য হয়, যাতে করে হচ্ছে কি তোমার ব্যাকটেরিওফাজ এসে বসতে না পারবে, ঠিক আছে। তাহলে এটা ব্যাকটেরিয়ার সাপেক্ষে সংক্রমণ ক্ষমতা বাড়ায়, যেটা লেখা আছে সেটা ঠিক আছে, ঠিক আছে। আর আমি যেটা বলছিলাম সেটা ব্যাকটেরিওফাজের এগেনস্টে বলছিলাম। চলো এবার দেখো, এবার হচ্ছে কি দেখো সেলুয়াল। সেলুয়ালের ক্ষেত্রে তোমরা জানো যে ব্যাকটেরিয়ার সেলুয়াল যে স্পেসিফিক কম্পোনেন্ট নিয়ে তৈরি হয় তার নাম কি পেপটাইডোগ্লাইকেন। এই পেপটাইডোগ্লাইকেনের অন্য নাম কি মিউকোপেপটাইড বা মিউসিন, ঠিক আছে, মিউসিন। এটা আবার দু ধরনের কম্পোনেন্ট নিয়ে গঠিত হয়, এনএজি এবং এনএএম, তাই না। এনএজি পুরো নাম তোমরা জানো এন এসিটাইল গ্লুকোসামাইন, আর এটা হচ্ছে তোমার এন এসিটাইল মিউরামিক অ্যাসিড, এন এসিটাইল মিউরামিক অ্যাসিড, তাই না। তো এই দুটো হচ্ছে কি কম্পোনেন্ট, এরা পরস্পর যুক্ত হয়ে পেপটাইডোগ্লাইকেন বা মিউকোপেপটাইড বা মিউরিন তৈরি করে ব্যাকটেরিয়াল সেলুয়াল, ঠিক আছে, এবং ব্যাকটেরিয়ার আকার বজায় রাখতে সাহায্য করে। এবং তোমরা জানো যে এই ব্যাকটেরিয়ার সেলুয়ালের উপর ভিত্তি করে আমরা ব্যাকটেরিয়াকে দুটো ভাগে ভাগ করি, একটিকে বলা হয় গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া আর একটাকে বলা হয় গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। তোমরা সবাই জানো বিজ্ঞানী ক্রিশ্চিয়ান গ্রাম, ঠিক আছে, তো তিনি এক ধরনের পিগমেন্ট ডিসকভার করেছিলেন যেটাকে আমরা কি বলি গ্রামস পিগমেন্ট আমরা বলি। এই পিগমেন্টে দুটো বা স্টেন বলতে পারো, স্টেন, ঠিক আছে। তাহলে এই স্টেনে দুটো কম্পোনেন্ট ছিল, একটা ছিল হচ্ছে কি তোমার ক্রিস্টাল ভায়োলেট, আর এটা হচ্ছে গ্রামস আয়োডিন, তাই তো। তাহলে এই যে ক্রিস্টাল CRYS ক্রিস্টাল ভায়োলেট আর হচ্ছে কি তোমার গ্রামস আয়োডিন, তাহলে এই দুটো মিলিয়ে যে স্টেন তৈরি করে যেটাকে বলা আছে গ্রামস পিগমেন্ট, এটা ক্রিশ্চিয়ান গ্রাম তিনি ডিসকভার করেছিলেন। তো তাতে যে ব্যাকটেরিয়াগুলো এই দুটোকে মিলিয়ে যে ব্যাকটেরিয়া মানে এই দুটোর পিগমেন্টের কালারটা কি হয় না বেগুনি বা পার্পল কালার।
তাহলে যে ব্যাকটেরিয়ার পার্পল কালার ধারণ করবে তারা হয়ে যাবে গ্রাম পজিটিভ হয়ে যাবে, গ্রাম পজিটিভ। আর যারা হচ্ছে কি পার্পল ধারণ না করে, যারা হচ্ছে কি আর একটা স্টেন, তার নাম কি না, তার নাম হচ্ছে কি তোমার ওই স্যাফ্রানিন, স্যাফ্রানিন। এই স্যাফ্রানিনের রেড কিংবা পিঙ্ক কালার যদি ধারণ করে তাহলে সেটা হয়ে যাবে কি, তার নাম হয়ে যাবে কি গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, তাই না? তাহলে ব্যাকটেরিয়াকে অ্যাকর্ডিং টু তাদের সেলুয়াল আমরা দুটো ভাগে ভাগ করছি, ঠিক আছে? একটাকে বলা হয় গ্রাম পজিটিভ, একটা গ্রাম নেগেটিভ। তো ক্রিশ্চিয়ান গ্রাম তিনি এক ধরনের স্টেন ডিসকভার করেন, তার মধ্যে ক্রিস্টাল ভায়োলেট এবং আয়োডিন, যার কালার পার্পল বা বেগুনি। তো সেই কালারে যারা স্টেন নেয় তাদেরকে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া বলা হয়, যারা স্টেন নিতে না পারে তাদেরকে বলা হয় গ্রাম নেগেটিভ। তো গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াগুলো স্যাফ্রানিন বলে একটা স্টেন রয়েছে, তার সেই রেড কিংবা পিঙ্ক কালার ধারণ করে বলে তাদেরকে আমরা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া বলছি। তো অ্যাকর্ডিং টু সেলুয়ালের যে পার্থক্যটা আমি বললাম, তো সেই এগেনস্টে কি বলা হলো? তো দেখতে পাচ্ছ যদি গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া দেখি আমি, তাহলে সেক্ষেত্রে তাদের ঘন এবং পুরু পেপটাইডোগ্লাইকেন থাকে। তোমরা জানো প্রায় 80% সেলুয়ালের কম্পোনেন্ট হিসাবে 60 থেকে 80%, ঠিক আছে, তোমার হচ্ছে এই পেপটাইডোগ্লাইকেন লেয়ার থাকবে। এবং টিকোইক অ্যাসিড বলে একটা অ্যাসিড থাকে যেটা হচ্ছে গ্রাম পজিটিভে থাকবে। আর যারা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, তো তাদের ক্ষেত্রে দেখো এই পেপটাইডোগ্লাইকেনটা হচ্ছে কি তোমার থিক হবে, মানে থিন হবে, উপরেটা থিক ছিল এটা থিন হবে, পাতলা। এবং মেমব্রেনের বাইরে, ঠিক আছে, এই যে বাইরের লিপিড মেমব্রেন এবং এলপিএস থাকে, মানে একটা সেলুয়ালের ভেতরে থাকছে হচ্ছে কি মেমব্রেন, আবার আউটার মেমব্রেন থাকছে, তাই না? আউটার মেমব্রেন থাকছে, তাহলে আউটার মেমব্রেন রয়েছে প্লাস এলপিএস, এলপিএস মানে লিপোপলিস্যাকারাইড, ঠিক আছে? তাহলে লিপোপলিস্যাকারাইড হচ্ছে কি খুবই মানে একটা পয়জন বলতে পারো, একটা বিষক্রিয়া ঘটাতে পারে এমন একটা কম্পোনেন্ট, ঠিক আছে? তো সেই এলপিএস, তাহলে পেপটাইডোগ্লাইকেনের বাইরে একটা লিপিড মেমব্রেন থাকবে এবং এলপিএস থাকবে, ঠিক আছে? তাহলে গ্রাম পজিটিভের ক্ষেত্রে সিঙ্গেল তোমার হচ্ছে কি এই লিপিড মেমব্রেন থাকবে, কিন্তু এখানে দেখতে পাচ্ছ তাহলে ডাবল লিপিড মেমব্রেন থাকবে, কারণ সেলুয়ালের ভেতরে একটা থাকছে, সেলুয়ালের বাইরে থাকছে, ঠিক আছে? আর মাঝখানে থাকছে কি এই সেলুয়াল যেটা পেপটাইডোগ্লাইকেন, এবং এলপিএস থাকছে। তাহলে দেখতে পাচ্ছ যে সেলুয়ালের স্ট্রাকচারাল কম্পোনেন্ট হিসাবে আমরা যদি দেখি তাহলে ব্যাকটেরিয়াকে আমরা দুটো ভাগে ভাগ করছি, এটা গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ। এবারে আমরা তো হচ্ছে কি যখন ডিস্টিংগুইশ করব তখন তো তার সেলুয়ালটাকে তো আমরা দেখতে পাবো না, তো এই জন্য আমরা প্র্যাকটিক্যাল করে আমরা ডিস্টিংগুইশ করি। তো প্র্যাকটিক্যালটা করা হয় কিভাবে না, গ্রাম স্টেন ইউজ করে। তো এই গ্রাম স্টেনে যে সমস্ত ব্যাকটেরিয়া যারা পার্পল কালার ধারণ করে তাদেরকে আমরা বলি গ্রাম পজিটিভ। কেন পার্পল কালার ধারণ করে বুঝতেই পারছো, যেহেতু পেপটাইডোগ্লাইকেন লেয়ারের থিকনেসটা অনেকটা বেশি। কিন্তু এখানে দেখতে পাচ্ছ যে এই যে গ্রাম নেগেটিভ যারা, তাদেরকে যখন আমরা অ্যালকোহলে ওয়াশ করি তাহলে লিপিড মেমব্রেনটা উপর থেকে বেরিয়ে যাচ্ছে, তখন হচ্ছে কি তাহলে কি স্টেনটা আর থাকছে না, তখন স্যাফ্রানিনের স্টেন আবার নিয়ে নিচ্ছে, তখন তাদেরকে আমরা দেখতে কেমন হচ্ছে, রেড কিংবা পিঙ্ক হচ্ছে। তো এই জন্য আমরা গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভকে আলাদা আলাদা আমরা স্টেনে পিগমেন্টেড হতে দেখতে পাই, ঠিক আছে? চলো, যারা বুঝতে পারলে না তারা বলো, বা যারা বুঝতে পারলে তারা বলো। যে কথাগুলো আমি বললাম তোমরা সবাই বুঝতে পারলে তো? কারা কারা এই স্টেন করেছো বলো দেখি, কারা 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 এই স্টেন করেছো বলো, গ্রাম স্টেনিং কারা কারা করেছো? এই তো অনেকেই করেছো তোমরা, অনেকেই তোমরা করেছো। অনেকেই করেছো তোমরা, তাই না? দই দিয়ে বলছি, দই দিয়ে কার্ড স্যাম্পল দিয়ে আমরা করি। যাই হোক, তাহলে
তোমরা তাহলে বুঝতে পারছো, তাই তো? পড়াশোনা সবাই বুঝতে পারছো তো? আচ্ছা, এবারে মনে হয় সৌমি বলছে যে স্যার এক্সাম্পলটা দিন। ঠিক আছে, বলে দিচ্ছি। ঠিক আছে, এখানে এক্সাম্পলটা বলে দিচ্ছি, এখানে লিখে দিলে ভালো হতো, কোনো কারণে মেনশন করা হয়নি। তাহলে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার যদি এক্সাম্পল আমরা দেখি, যেমন ধরো স্টেফাইলোকোকাস, স্ট্রেপ্টোকোকাস, বেসিলাস, ক্লোস্ট্রিডিয়াম, তাই না? তাহলে বেসিলাস বা তোমাদেরকে কি বললাম, ক্লোস্ট্রিডিয়াম, ক্লোস্ট্রিডিয়াম বা যেটাকে বললাম স্ট্রেপ্টোকোকাস, স্ট্রেপ্টোকোকাস। ঠিক আছে, আর গ্রাম নেগেটিভ কি হবে? গ্রাম নেগেটিভ হচ্ছে কি তোমার, যেমন ধরো ইকোলাই, এসেরিচিয়া কোলাই। ঠিক আছে, দিস ইজ দ্য গ্রাম নেগেটিভ। বা তোমার ধরো সালমোনেল্লা, সালমোনেল্লা। তারপর ধরো তোমার সিউডোমোনাস, সিউডোমোনাস। ঠিক আছে, সিউডোমোনাস। ওকে, বাট তোমরা আরো জানো, তোমরা আরো বেশি জানো, তাই না? মাইক্রোবায়োলজি স্পেশাল কার রয়েছে, মানে মাইক্রোবায়োলজি কে পড়েছে? তিথি মাইক্রোবায়োলজি। তিথি আমাদের থেকে আরো বেশি ভালো জানবে। শুভশ্রী সিনহা, শুভশ্রী তুমি কি আমাদের স্টুডেন্ট? শুভশ্রী, শুভশ্রী তোমার এগ্রা কলেজ ছিল তো? শুভশ্রী সিনহা। আচ্ছা, মাইক্রোবায়োলজিতে পিএইচডি করছে কে? সুস্মিতা সাউ। যাই হোক, তাহলে তোমরা আমাদের থেকে আরো বেশি ভালো জানবে। আমি মাইক্রোবায়োলজির কতটুকু আর জানি, তোমরা আমাদের থেকে আরো ভালো জানবে, তাই না? কারণ যেহেতু তোমরা হচ্ছে মাইক্রোবায়োলজি নিয়েই পড়েছো, বা তোমাদের স্পেশাল পেপার অনেকের মাইক্রোবায়োলজি ছিল, তাই না? আমার যতটুকু জানা আমি ততটুকু বলছি, তাই তো? তোমরা আরো হয়তো ভালো জানবে। যাই হোক, চলো এবার হচ্ছে দেখো প্লাজমা মেমব্রেন। প্লাজমা মেমব্রেন, তো দেখো প্লাজমা মেমব্রেনের স্ট্রাকচারে যদি আমরা দেখি, ঠিক আছে, তাহলে দেখতে পাচ্ছ যে কোষ প্রাচীরের নিচে থাকে, তারপর হচ্ছে তোমার ফসফোলিপিড এবং প্রোটিনের নিয়ে গঠিত হবে। আচ্ছা, কোষের ভিতরের প্রবেশ নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, তারপর দেখো সাইটোপ্লাজম, যেটা জেলি লাইক স্ট্রাকচার, মানে জেলি লাইক তরল, যেটা কোষের ভিতরে সকল অঙ্গাণুকে ধারণ করে। এর মধ্যে থাকে কি, রাইবোজোম থাকবে, ইনক্লুশন বডিজ থাকবে এবং প্লাজমিড থাকবে। ঠিক আছে, এবং অবভিয়াসলি হচ্ছে নিউক্লিওজোম থাকবে। ঠিক আছে, একটা দেখো আমরা খুব সিম্পল একটা স্ট্রাকচার দেখানোর চেষ্টা করেছি, এটা ব্যাকটেরিয়ার স্ট্রাকচার। তো সেখানে তোমরা দেখতে পাচ্ছ যে আউটার কিছু অ্যাপেন্ডেজেস দেখতে পাচ্ছ, তারপর হচ্ছে কি তোমার ব্যাকটেরিয়াল সেল ওয়াল, সেল মেমব্রেন, সাইটোপ্লাজম এবং নিউক্লিয়েট দেখতে পাচ্ছ, এবং অবভিয়াসলি তোমরা প্লাজমিড দেখতে পাচ্ছ। ঠিক আছে, চলো এবার হচ্ছে কি আমরা নেক্সট কি দেখবো, খুবই গুরুত্বপূর্ণ অংশ, সেটা হচ্ছে কি তোমার নিউক্লিয়েট। নিউক্লিয়েট। তো নিউক্লিয়েটের ক্ষেত্রে আমি তোমাদেরকে বললাম যে ব্যাকটেরিয়াল ডিএনএ এর অবস্থিতি স্থান, কোনো নিউক্লিয়ার মেমব্রেন নেই, তাই এটিকে আমরা নিউক্লিয়াস আমরা ঠিক বলি না, আমরা এই জন্য তাদেরকে নিউক্লিয়েট বলি। এবং এটা সিঙ্গেল সার্কুলার ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ নামে পরিচিত। ঠিক আছে, সিঙ্গেল সার্কুলার ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ, এবং এটা নেকেড থাকবে। কেন বলেছি যে কোনো হিস্টোন প্রোটিন থাকবে না, হিস্টোন প্রোটিন অ্যাবসেন্ট থাকবে, হিস্টোন প্রোটিন অ্যাবসেন্ট থাকবে। চলো এবার দেখো, এবার প্লাজমিড। প্লাজমিডের যদি আমরা বলি, অলরেডি তোমাদেরকে বলেছি আমি যে প্লাজমিড হচ্ছে কি তোমার চারটি বৈশিষ্ট্য মনে রাখবে। একটা হচ্ছে কি, এক নম্বর কি বলেছি যে এরা ডাবল স্ট্যান্ডার্ড, 2 নম্বর হচ্ছে কি সার্কুলার, সার্কুলার, 3 নম্বর বলা হয়েছে যে এরা এক্সট্রা ক্রোমোজোমাল, এক্সট্রা ক্রোমোজোমাল, ক্রোমোজোমাল, আর 4 নম্বর কি বলেছি না তোমার ডাবল স্ট্যান্ডার্ড, এক্সট্রা ক্রোমোজোমাল, সার্কুলার, আরেকটা কি বলেছিলাম, ডাবল স্ট্যান্ডার্ড, সার্কুলার, এক্সট্রা ক্রোমোজোমাল এবং তোমার আরেকটা কি বলেছিলাম ভুলে গেছি।
যাই হোক দেখো সেলফ রেপ্লিকেটিভ, হ্যাঁ সেলফ রেপ্লিকেটিভ, সেলফ রেপ্লিকেটিভ, রেপ্লিকেটিভ, ঠিক আছে। সেলফ রেপ্লিকেটিভ ওটা ক্ষমতা আছে, মানে প্রতিলিপিকরণ, নিজে থেকে প্রতিলিপি গঠন করতে পারে, ঠিক আছে। চলো এবার দেখো, এবার হচ্ছে কি এখানে দেখতে পাচ্ছ যে অতিরিক্ত জিনগত বৈশিষ্ট্য বহন করে, এই যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স জিন আমরা এই প্লাজমিডের মধ্যে দেখতে পাই। রাইবোজোমটা হচ্ছে ব্যাকটেরিয়ার ক্ষেত্রে 70S টাইপসের হয়। আচ্ছা, এটি প্রোটিন সংশ্লেষ করতে পারে, 70S টাইপসের হচ্ছে রাইবোজোম আমরা দেখতে পাবো। আচ্ছা, এবার দেখতে পাচ্ছ যে মেসোজোম, মেসোজোমের ঘটনা কি জিনিস না, যেহেতু ব্যাকটেরিয়ার ক্ষেত্রে পর্দা ঘেরা কোনো কোষীয় অঙ্গাণু থাকবে না, কারণ ব্যাকটেরিয়া হচ্ছে প্রোক্যারিওট, তাহলে কোনো কোষীয় অঙ্গাণু থাকবে না, তাহলে এদের রেসপিরেশনটা কোথায় হবে? তো তার জন্য এদের প্লাজমা মেমব্রেন ভেতরের দিকে আঙুলের মতন ভাঁজ হয়ে গিয়ে একটা ফিঙ্গার লাইক প্রজেকশন তৈরি করে, যেটাকে আমরা কি বলি মেসোজোম। তো মনে করা হয় যে এটা রেসপিরেশন, ডিএনএ বন্টন, কোষ বিভাজনে সাহায্য করে। তো বর্তমানে দেখো রিসেন্ট গবেষণায় মেসোজোমকে দেখো এই যে প্রিপারেশন এন্টিফেক্ট হিসাবেও আমরা বিবেচনা করতে পারি, ঠিক আছে। অর্থাৎ এটা হচ্ছে কি ওই মাইটোকন্ড্রিয়ার অল্টারনেটিভ হিসাবে কাজ করে, ঠিক আছে। ইনক্লুশন বডি কি জিনিস না, এদের রিজার্ভ ফুড মেটেরিয়াল হিসাবে এরা গ্লাইকোজেন, ফসফেট, সালফার এগুলোকে স্টোর করে রাখে। আর এদের যে লোকোমোটরি স্ট্রাকচার, প্রথমে আমরা দেখতে পাই কি ফ্লাজেলা, ঠিক আছে। তো ফ্লাজেলার ক্ষেত্রে তোমরা জানো যে এটা একটা তোমার হচ্ছে কি লোকোমোটরি অর্গান এবং চলনের জন্য ব্যবহৃত লম্বা প্রোটিন নিয়ে একটা অর্গান। 3টি অংশ থাকবে এক্ষেত্রে, ফিলামেন্ট, হুক এবং বেসাল বডি। ছবিতে তোমরা দেখো এই যে এইটা উপরেটা থাকবে হচ্ছে কি ফিলামেন্ট, মাঝখানে থাকবে হুক আর নিচে থাকবে বেসাল বডি। তো দেখতে পাচ্ছ যে এখানে ফ্লাজেলার হচ্ছে কি উপস্থিতি বৈশিষ্ট্য উপর ভিত্তি করে আমরা ব্যাকটেরিয়াকে ক্লাসিফাই করতে পারি। তো দেখতে পাচ্ছ যদি একটি ফ্লাজেলা থাকে তাহলে তখন তাকে আমরা মনোট্রিকাস বলি। যদি একই দিকে একাধিক ফ্লাজেলা থাকে, মানে উপরের ছবিটা যদি আমরা দেখি এইভাবে, 2 নম্বর ছবিটা কি হবে, একদিকে অসংখ্য গুচ্ছাকারে ফ্লাজেলা যদি থাকে, দিস ইজ নোন এজ দ্য লোফোট্রিকাস। এমফিট্রিকাস মানে হচ্ছে দুদিকে থাকবে, এদিকেও ফ্লাজেলা থাকলো এদিকেও ফ্লাজেলা থাকলো। আর পেরিট্রিকাস মানে যদি সারা শরীর জুড়ে থাকে, এদিকেও থাকবে এদিকে থাকবে এদিকে থাকবে এদিকে থাকবে, তাহলে এটাকে আমরা কি বলি পেরিট্রিকাস বলছি। তাহলে দেখো, তাহলে মনোট্রিকাস, লোফোট্রিকাস, এমফিট্রিকাস, পেরিট্রিকাস। আর এট্রিকাস বলে একটা হয় যখন ফ্লাজেলা থাকবে না আর কি, ঠিক আছে। তো দেখো এখানে আমরা বেসিক্যালি তাহলে ফ্লাজেলার ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ যে এই বেসাল বডির ক্ষেত্রে দুটো অংশ আমরা দেখতে পাচ্ছি, একটা সেল ওয়ালের দিকে, একটা তোমরা দেখতে পাচ্ছ সেল মেমব্রেনের দিকে। তো দেখো সেল ওয়ালের সঙ্গে অ্যাটাচ থাকছে দেখো এই যে এস রিং আর এম রিং, এটা দেখো একদম পুরো সেল ওয়ালের সেল মেমব্রেনের সঙ্গে অ্যাটাচ থাকছে। তারপরে দেখো এখানে সেল যে ওয়াল রয়েছে সেই সেল ওয়ালের সঙ্গে এল রিংটা থাকে। আর এই যে দেখতে পাচ্ছ যে পেরিপ্লাজম যেটা, সেটার সাথে কি থাকবে পি রিং। তো এই এল রিং, পি রিং, এস রিং এবং এম রিং এরা হচ্ছে কি অ্যাকচুয়ালি এই বেসাল বডির কিন্তু অংশ। আর তারপরে দেখতে পাচ্ছ যে হুক থাকবে, ঠিক আছে। হুকটা দেখতে পাচ্ছ এটা মোটর লাইক স্ট্রাকচার, এটা কিন্তু রোটেট করতে পারে। আর যেটা এই যে তোমার হচ্ছে কি ফিলামেন্ট, এটা কিন্তু উপরের দিকে থাকে, সেটা ফ্লাজেলিন নামক প্রোটিন দ্বারা গঠিত হয়, ঠিক আছে। তো এই জন্য আমরা বলতে পারি যে একটা হচ্ছে কি তোমার ফ্লাজেলা 3টি কম্পোনেন্ট নিয়ে গঠিত হয়, ফিলামেন্ট, বেসাল বডি এবং হুক। এবং তোমরা আরেকটা জিনিস তোমরা লক্ষ্য করো যে এই যে সেল মেমব্রেনের সাথে যখন বেসাল বডির যে সেল ওয়ালের পার্টটা যখন যুক্ত থাকছে, সেখানে 2 ধরনের প্রোটিন কিন্তু সাহায্য করে। একটা দেখো মোট প্রোটিন, যেটা দুদিকে সাপোর্ট করে রাখছে, আর নিচের সাথে অ্যাটাচ থাকছে কি না ফ্লি প্রোটিন, ঠিক আছে, মনে রাখবে। তাহলে মোট প্রোটিন এবং ফ্লি প্রোটিন এরা বেসিক্যালি সেই প্লাজমা মেমব্রেনের সাথে, ঠিক আছে, বেসাল বডি অফ দ্য ফ্লাজেলা অ্যাটাচমেন্টে সাহায্য করছে, ঠিক আছে, মনে রাখবে। তাহলে মোট প্রোটিন এবং তোমার হচ্ছে ফ্লি প্রোটিন, ওকে। চলো এবার দেখো, এবার হচ্ছে দেখো ফিমড়ি এবং পিলি। তো বলছে চুলের মতন কিছু প্রোটিন অঙ্গ দেখা যায় যেটা সংযোগ ও যৌন সংক্রমণ অর্থাৎ কনজুগেশনের কাজে লাগে। তোমরা ভালো করেই জানো যে পিলি সেক্স পিলি তৈরি করে, যখন দুটো F+ এবং F- যখন হচ্ছে কি তারা পাশাপাশি আসে, যুক্ত হয় কনজুগেশন করার জন্য, তখন যারা F+ তাদের থেকে একটা এই যে তাদের ক্ষেত্রে পিলি একটা বিশেষ সেক্স অর্গান তৈরি করে, তার নাম কি সেক্স পিলাস। এটা কি করে না বেসিক্যালি দুটো
এ প্লাস এবং এম মাইনাসের মধ্যে ডিএনএ আদান প্রদানে সাহায্য করে, তাই তো। তো সেক্ষেত্রে হচ্ছে কি এটাকে আমরা বেসিক্যালি এই পিলির স্ট্রাকচারটা রিপ্রোডাকশনের কাজে লাগে। চলো এবার দেখো, তোমাদের এখানে বেসিক্যালি বলা নেই, তাও তোমাদেরকে আমি জাস্ট বলে দিয়েছি যে কনজুগেশন, ট্রান্সফরমেশন এবং ট্রানডাকশন এই তিনটি পদ্ধতির মাধ্যমে ব্যাকটেরিয়া কিন্তু রিপ্রোডিউস করে, ঠিক আছে। আর যেটা আমি যে কনজুগেশন বললাম ছোট্ট করে বলে দিচ্ছি যে তোমরা জানো যে যে ব্যাকটেরিয়ার ক্ষেত্রে ব্যাকটেরিয়াল ডিএনএ প্লাস প্লাজমিড দুটোই থাকে তাদেরকে আমরা এ প্লাস বলি, আর যে ব্যাকটেরিয়ার ক্ষেত্রে ব্যাকটেরিয়াল ডিএনএ এবং ব্যাকটেরিয়াল ডিএনএ থাকবে কিন্তু প্লাজমিড থাকবে না তাদেরকে আমরা এম মাইনাস বলি, তাই না। তাহলে যাদের ক্ষেত্রে ব্যাকটেরিয়াল ডিএনএ আছে বাট তোমার হচ্ছে কি প্লাজমিড থাকে না তাদেরকে আমরা এম মাইনাস বলি। তো এই রকম দুটো হচ্ছে কি স্টেনের মাঝখানে কি হয় না কনজুগেশন হয়, কনজুগেশন। তো কনজুগেশনে কি হয় না এই যে বললাম এ প্লাসের ক্ষেত্রে যে পিলি থাকবে সেটা সেক্স পিলি হিসাবে কাজ করে, কনজুগেশন টিউব তৈরি করে, তো দুজনের মধ্যে সাইটোপ্লাজমিক একটা কানেকশন তৈরি করে। তখন এ প্লাসের যে প্লাজমিডের যে দুটো কপি থাকে একটা কপি এখানে চলে যায়, দিয়ে এই কপিটা হচ্ছে সেল রেপ্লিকেট করে দুদিকে দুটো কপি তৈরি করে নেয়, দিয়ে কনজুগেশন টিউব ব্রেক করে যায়, দিয়ে তাহলে দেখতে পেলে যে এ প্লাস প্লাস এ মাইনাস যখন হচ্ছে কনজুগেশন করছে আলটিমেট 2A প্লাস তৈরি করছে, দুটোই হচ্ছে কি তোমার এ প্লাস তৈরি হয়ে যায়। কি বললাম বুঝতে পারলে। আর একটা তোমরা নিশ্চয়ই জানো, এখানে সিলেবাসে নেই তাও আমি একটু তোমাদেরকে সংক্ষেপে বলে দিচ্ছি, যেটাকে আমরা বলি HFR, অর্থাৎ এটাকে আমরা বলি হাই ফ্রিকোয়েন্সি অফ দ্য রিকম্বিনেশন। বেসিক্যালি এই এ প্লাস এবং এ মাইনাসের মধ্যে কনজুগেশন হওয়ার আগে একটা ব্যাকটেরিয়াল ক্ষেত্রে কি হয়, ধরো একটা ব্যাকটেরিয়া, ঠিক আছে, তার ব্যাকটেরিয়াল ডিএনএ আছে আর ধরো হচ্ছে কি তোমার প্লাজমিড আছে। তো এটাকে আমরা তখন কি বলবো, এটাকে আমরা অবভিয়াসলি এ প্লাস বলবো। তাহলে এ কনজুগেশনে পার্টিসিপেট করার আগে যখন ব্যাকটেরিয়াল ডিএনএর কিছু অংশ প্লাজমিডের মধ্যে চলে আসে তাহলে তখন কি তৈরি করে বলেছিলাম, ধরো এই ব্যাকটেরিয়ার কিছুটা অংশ প্লাজমিডের মধ্যে চলে এলো, তখন এটার নাম হয়ে যাবে কি, তখন এটাকে আমরা বলবো কি এপিজোম বলি, এটাকে আমরা তখন কি বলি এপিজোম, তাই না। তো এই অবস্থায় সে যদি একটা এফ মাইনাসের সঙ্গে যদি কনজুগেট করে, এই অবস্থায় সে যদি একটা এফ মাইনাসের সঙ্গে যদি কনজুগেট করে যার হচ্ছে ব্যাকটেরিয়াল ডিএনএ আছে আর প্লাজমিড নেই, তাহলে এই এফ মাইনাস পরবর্তীকালে সে কি হয়ে যাবে এ প্লাসে কনভার্ট হয়ে যাবে। যে এ প্লাসে কনভার্ট হবে তার মধ্যে দেখো এ প্লাসে যখন কনভার্ট হচ্ছে তার মধ্যে দুটো জিনিস আছে, তাহলে সে হচ্ছে কি তোমার এ প্লাস থেকে ব্যাকটেরিয়াল ডিএনএও পাচ্ছে প্লাস প্লাজমিড ডিএনএও পাচ্ছে। তা তখন এই যে দেখতে পাচ্ছ যে তখন এই যে এ প্লাস প্লাস হচ্ছে কি এফ মাইনাস থেকে আমরা কি দেখতে পাবো না তোমার হচ্ছে কি এইচএফআর তৈরি হয়ে যাবে, হাই ফ্রিকোয়েন্সি অফ দ্য রিকম্বিনেশন। কেন না এখানে দেখতে পাচ্ছ যে ওর নিজস্ব ব্যাকটেরিয়াল ডিএনএও আছে, এর হচ্ছে ব্যাকটেরিয়াল ডিএনএও পাচ্ছে প্লাস প্লাজমিড ডিএনএও পাচ্ছে, তো তখন তার ক্যারেক্টারটা কিন্তু অনেকটাই উন্নত হয়ে যাবে। মানে দুটো হচ্ছে ব্যাকটেরিয়াল ডিএনএর পাশাপাশি একটা প্লাজমিড ডিএনএও পেয়ে যাচ্ছে, তো তখন তাকে আমরা কি বলি হাই ফ্রিকোয়েন্সি অফ দ্য রিকম্বিনেশন, ঠিক আছে, HFR। মনে বুঝতে পারছো তোমরা সবাই বুঝতে পারছো তো। বোঝা যাচ্ছে তো। যারা মাইক্রোবায়োলজি আছো আরে 2A প্লাস বলতে দেখো, আরে বাবা এখানে এ প্লাস ছিল আর এ মাইনাস, তাহলে এ মাইনাসটা যখন এ প্লাসে কনভার্ট হয়ে গেল তাহলে তখন 2A প্লাস হয়ে যাবে না, দুটোই এ প্লাস হয়ে যাবে, দুটো এ প্লাসকে আমরা 2A প্লাস বলছি। চলো এবার দেখো, এবার আমরা চলে আসবো আমাদের এই যে নাইট্রোজেন চক্রে ব্যাকটেরিয়ার ভূমিকা এবং মাটির উর্বরতা কিভাবে বৃদ্ধি করাচ্ছে, ঠিক আছে, রোল অফ দ্য ব্যাকটেরিয়া ইন নাইট্রোজেন সাইকেল অ্যান্ড সয়েল ফার্টিলিটি। তো নাইট্রোজেন সাইকেল খুবই গুরুত্বপূর্ণ, তোমরা সবাই জানো যে নাইট্রোজেন সাইকেল, তোমরা জানো যে আমাদের অ্যাটমসফিয়ারে অ্যাপ্রক্স 78%, তাই না, অ্যাপ্রক্স হচ্ছে কি 78% হচ্ছে কি তোমার নাইট্রোজেন থাকে। অ্যাকচুয়ালি আমরা 77 পয়েন্ট কত বলি 171 হয়, তো এটাকে আমরা অ্যাপ্রক্স 78 বলতে পারি। তো এই এতটা পরিমাণে নাইট্রোজেন থাকার সত্ত্বেও তো এটা হচ্ছে কি সবার কিন্তু কাজে লাগে, কারণ প্রোটিন তৈরির জন্য প্রোটিনের যে কম্পোনেন্ট থাকে কি অ্যামাইনো অ্যাসিড, তো অ্যামাইনো অ্যাসিডের যে অ্যামাইন গ্রুপ থাকে অ্যামাইন গ্রুপ, তো তার জন্য নাইট্রোজেন লাগবে অ্যামাইন গ্রুপ।
তো সবারই কিন্তু লাগে, সেটা মানে সেটা অ্যানিমেল হোক বা প্লান্ট হোক, কিন্তু আমরা কেউই এই নাইট্রোজেনটাকে ডাইরেক্টলি অ্যাটমসফিয়ার থেকে অ্যাবজর্ব করতে পারি না। তার কারণ কি না, নাইট্রোজেনের মাঝখানে কি থাকে, দুটো নাইট্রোজেনের মাঝখানে না স্ট্রং কোভ্যালেন্ট বন্ড থাকে, স্ট্রং কোভ্যালেন্ট বন্ড থাকে। তো এই যে কোভ্যালেন্ট বন্ডটা রয়েছে, এটাকে ব্রেকডাউন করতে গেলে কিন্তু হাই এনার্জি প্রয়োজন হয়। তো শুধুমাত্র যাদের ক্ষেত্রে নাইট্রোজেনেজ এনজাইম থাকে, ওই সমস্ত মাইক্রোঅর্গানিজমস যারা কি করে নাইট্রোজেনটাকে ফিক্সেশন করতে পারে। কি বললাম বুঝতে পারে? নাইট্রোজেনেজ এনজাইম যাদের ক্ষেত্রে থাকবে, তো তারাই বেসিক্যালি এই নাইট্রোজেন ফিক্সেশন করতে পারে। তো নাইট্রোজেন ফিক্সেশন ইজ মোস্ট অফ দ্য ক্রুশিয়াল রোল ইন দ্য অ্যাটমসফিয়ার, ঠিক আছে? কারণ আমাদের ম্যাক্সিমাম যে প্রোটিনের সোর্স কিন্তু আমরা যে প্ল্যান্ট থেকে পাচ্ছি, প্ল্যান্ট কিন্তু এই নাইট্রোজেনটাকে অ্যাবজর্ব করে প্রোটিন সিনথেসিস করছে। তো সেক্ষেত্রে দেখো, নাইট্রোজেন সাইকেল হচ্ছে কি একটা গুরুত্বপূর্ণ প্রক্রিয়া যেটা আমাদের পরিবেশে সম্পন্ন হয়। তো তার জন্য দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে নাইট্রোজেন চক্রের যদি আমরা ধাপগুলো দেখি, তাহলে প্রথমে বলছে দেখো নাইট্রোজেন ফিক্সেশন। তো নাইট্রোজেন ফিক্সেশনের প্রথমে দেখো নাইট্রোজেন গ্যাস, সেটা দেখো অ্যামোনিয়াতে কনভার্ট হয়, অ্যামোনিয়া তোমার হচ্ছে কি অ্যামোনিয়া বা অ্যামোনিয়ামে কনভার্ট হচ্ছে, ঠিক আছে? তো এই সমস্ত যে নাইট্রোজেন ফিক্সেশনে সাহায্য করার জন্য যে সমস্ত ব্যাকটেরিয়া কাজে লাগে, তো তাদেরকে আমরা নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া বলি। তো নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া হিসাবে দেখো সিম্বায়োটিক কিছু ব্যাকটেরিয়া রয়েছে, যেমন রাইজোবিয়াম, তারপর হচ্ছে তোমার তোমার ব্র্যাডিরাইজোবিয়াম, ঠিক আছে? এরা বেসিক্যালি তোমরা জানো যে লেগুমিনাস বা ডাল জাতীয় যে সমস্ত প্ল্যান্ট, ঠিক আছে, লেগুমিনাস বা যে সমস্ত হচ্ছে কি সিম্বগোত্রী উদ্ভিদ, তাদের মূলের সাথে এই সমস্ত ব্যাকটেরিয়া সিম্বায়োটিক রিলেশনশিপ হচ্ছে কি গঠন করে। তো এরা কি করে দেখো, লেগ হিমোগ্লোবিনের ব্যবহার করে O2 নিয়ন্ত্রণ করে নেয়। লেগ হিমোগ্লোবিনটা বেসিক্যালি হিমোগ্লোবিন লাইক স্ট্রাকচার, এরা অক্সিজেন স্কেভেঞ্জিং এজেন্ট হিসাবে কাজ করে। কারণ তোমরা জানো যে এই যে রাইজোবিয়াম বা ব্র্যাডিরাইজোবিয়াম, এদের ক্ষেত্রে যে স্পেশাল এনজাইম থাকে তার নাম কি নাইট্রোজিনেজ। এবার নাইট্রোজিনেজের এনজাইমের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো যেটা এরা হচ্ছে কি তোমার এরোবিক কন্ডিশনে কিন্তু কাজ করতে পারে না, কারণ টক্সিক হয়ে যায়। তো এই জন্য অক্সিজেনটাকে হচ্ছে কি ওই এনভায়রনমেন্ট থেকে রিলিজ করাতে হবে। তো তার জন্য দেখো লেগ হিমোগ্লোবিন ব্যবহার করে দিলে কি করছে দেখো, সিম্বায়োটিক নাইট্রোজেন ফিক্সিং যে ব্যাকটেরিয়াগুলো রয়েছে, যেগুলো বললাম রাইজোবিয়াম, ব্র্যাডিরাইজোবিয়াম, এরা বেসিক্যালি লেগুমিনাস প্ল্যান্টের রুটের সঙ্গে যে একটা কি করে না নোডুল ফরমেশন করে, সেই নোডুলের সঙ্গে এরা কি করে সিম্বায়োটিক কন্ডিশনে থাকে, দিয়ে অ্যাটমসফিয়ার নাইট্রোজেনটাকে ফিক্সিং করে এই সমস্ত হচ্ছে কি তোমার লেগুমিনাস প্ল্যান্টকে সাপ্লাই দেয়। আর তারা দেখবে এই জন্য ডাল জাতীয় মানে প্রোটিন জাতীয় হচ্ছে কি সেল তৈরি করে। আচ্ছা, এবার কিছু ফ্রি লিভিং রয়েছে যারা কারোর সঙ্গে থাকে না। ওরা কার সাথে থাকে না, ওরা নিজেরাই থাকে ফ্রি লিভিং স্বাধীন কন্ডিশনে। যেমন দেখো এজোটোব্যাক্টার, ক্লোস্ট্রিডিয়াম, হ্যাঁ, বেঞ্জারনিকা। তো এই সমস্ত হচ্ছে কি ব্যাকটেরিয়া, দে আর দ্য ফ্রি লিভিং ইন স্ট্রাকচার। তো তারা বেসিক্যালি কি করে মাটিতে স্বাধীনভাবে থাকে এবং নাইট্রোজেন ফিক্সেশনে সাহায্য করে। আবার কিছু রয়েছে যারা সায়ানোব্যাকটেরিয়া, তোমরা জানো যে বিজিএ, ব্লু গ্রিন এলগি বা তোমার সায়ানোব্যাকটেরিয়া, এরাও কি তোমরা জানো একটা স্পেসিফিক একটা অর্গান তৈরি করে, যেটাকে আমরা কি বলি হেটারোসিস্ট, ঠিক আছে, হেটারোসিস্ট। তো এই হেটারোসিস্টের মধ্যেও কিন্তু নাইট্রোজেনেজ এনজাইম থাকে, তো এই নাইট্রোজেনেজ এনজাইমকে কাজে লাগিয়ে এই ব্যাকটেরিয়াগুলো এরাও কিন্তু অ্যাটমসফিয়ারিক নাইট্রোজেনটাকে ফিক্সেশন করতে সাহায্য করে। এই জন্য তোমরা জানো যে এরা জলজ এবং ধান ক্ষেত্রে এরা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু পালন করে। কি বলা বুঝতে পারলে? তাহলে এই 3 ধরনের ব্যাকটেরিয়াকে আমরা কি বলবো না, নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া বলবো। কি বললাম, সিম্বায়োটিক যদি জিজ্ঞাসা করে বলবে রাইজোবিয়াম, তারপর ব্র্যাডিরাইজোবিয়াম। ফ্রি লিভিং যদি জিজ্ঞাসা করে বলবে এজোটোব্যাক্টর, ক্লোস্ট্রিডিয়াম, বেঞ্জারনিকা। তারপর যদি তোমাকে বলে সায়ানোব্যাকটেরিয়া, তাহলে বলবে অ্যানাবিনা নষ্ট। কেন? দে ফর্ম দ্য স্পেশাল স্ট্রাকচার, দিস ইজ নোন এজ দ্য হেটারোসিস্ট। তোমার হেটারোসিস্টের মধ্যে নাইট্রোজেনের এনজাইম থাকার কারণে এরাও কিন্তু নাইট্রোজেন ফিক্সেশনে সাহায্য করে, তাই না? এই যে নাইট্রোজেনের প্রধান উৎস হিসাবে আমরা দেখতে পাচ্ছি এখানে। আচ্ছা, নাইট্রোজেন ফিক্সেশনের পরে দেখতে পাচ্ছ যে নাইট্রিফিকেশন। তো নাইট্রিফিকেশন কি হয় দেখো, এখানে তো তোমরা দেখতে পেলে যে অ্যামোনিয়া থেকে তোমার নাইট্রোজেন থেকে অ্যামোনিয়া বা অ্যামোনিয়ামে কনভার্ট হচ্ছে। তো সেই অ্যামোনিয়াম বা অ্যামোনিয়া থেকে দেখতে পাচ্ছ যে নাইট্রাইট, এবং নাইট্রাইটকে নাইট্রেট এ রূপান্তর করার জন্য যে প্রসেস হয় তাকে আমরা কি বলি, দিস ইজ নোন এজ দ্য নাইট্রিফিকেশনস। তাহলে নাইট্রিফিকেশন ইজ দ্য মেজর স্টেপ ফর কনভার্ট অ্যামোনিয়া টু দ্য নাইট্রেট। অ্যাকচুয়ালি অ্যামোনিয়া থেকে নাইট্রেট ডাইরেক্ট কনভার্ট হয় না,
অ্যামোনিয়া থেকে প্রথমে নাইট্রাইট, পরবর্তীকালে নাইট্রেটে কনভার্ট হয়। তো এই যে দুটো স্টেপ, অর্থাৎ অ্যামোনিয়া থেকে নাইট্রাইট করছে কে, নাইট্রোসোমোনাস, নাইট্রোকোকাস, ঠিক আছে, নাইট্রোসোকোকাস। আর যারা হচ্ছে কি তোমার নাইট্রাইট থেকে নাইট্রেটে কনভার্ট করছে, দিস ইজ দ্য নাইট্রোব্যাক্টার এবং নাইট্রোসোমোনাস, সরি নাইট্রোকোকাস, ঠিক আছে। তাহলে নাইট্রোসোমোনাস, নাইট্রোসোকোকাস, এরা হচ্ছে কি তোমার নাইট্রাইট মানে অ্যামোনিয়া থেকে নাইট্রাইট কনভার্ট করছে, আর নাইট্রেট করছে নাইট্রাইট থেকে নাইট্রোব্যাক্টার এবং নাইট্রোকোকাস। তো এখান থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন মানে সেট হওয়ার সম্ভাবনাটা কিন্তু বেশি আর কি, কারণ তোমরা মাদ্রাসার ক্ষেত্রে যারা পরীক্ষা দিয়েছিলে এখান থেকে একটা কোশ্চেন ছিল, আশা করি তোমরা সেটা মানে দেখেছো বা তোমরা যারা পরীক্ষা দিয়েছিলে তোমরা পেয়েছিলে, ঠিক আছে। তো এবারেও কিন্তু এখানে থেকে পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনাটা কিন্তু বেশি, ঠিক আছে। এবারে দেখো, তারপর এবার বলছে দেখো অ্যামোনিফিকেশন। অ্যামোনিফিকেশন বলছে যে কিছু ব্যাকটেরিয়া রয়েছে যারা দেখো মৃত উদ্ভিদ কিংবা প্রাণীর যে প্রোটিন বা নাইট্রোজেনযুক্ত যে যৌগকে তারা পচন ঘটিয়ে সেখান থেকে যারা অ্যামোনিয়া তৈরি করতে পারে তাদেরকে আমরা কি বলি, অ্যামোনিফাইং ব্যাকটেরিয়া। আর সেই প্রসেসটাকে আমরা বলি অ্যামোনিফিকেশন। আর ব্যাকটেরিয়াকে কি বললাম, অ্যামোনিফাইং ব্যাকটেরিয়া বলি আমরা। তো অ্যামোনিফাইং ব্যাকটেরিয়া কারা, যেমন দেখো বেসিলাস, ক্লোস্ট্রিডিয়াম, সিউডোমোনাস, ঠিক আছে। এরা কি করে, তাহলে এই যে ডিকম্পোজার ব্যাকটেরিয়া নামে পরিচিত, এরা কি করে না মৃত পচাগলা বস্তুর উপরে নাইট্রোজেন যুক্ত যৌগকে অ্যামোনিয়াতে কনভার্ট করে দেয়। আবার পরিবেশে কিছু ব্যাকটেরিয়া রয়েছে, এরা আবার হচ্ছে উল্টো কাজ করে। এরা দেখো নাইট্রেটকে সরাসরি দেখো অ্যাটমসফিয়ারিক নাইট্রোজেনে কনভার্ট করে দিতে পারে, ঠিক আছে। তাহলে কি বললাম, নাইট্রেটকে এরা সরাসরি অ্যাটমসফিয়ারিক নাইট্রোজেনে কনভার্ট করে দিতে পারে। মানে এরা কিন্তু আমাদের ক্ষতি করছে অ্যাকচুয়ালি পরিবেশে, তাই না। কারণ তোমরা জানো এই যে নাইট্রেট কন্ডিশনে কিন্তু প্ল্যান্ট এই যে নিউট্রিয়েন্ট হিসাবে এটাকে অ্যাবজর্ব করতে পারে। প্ল্যান্ট কিন্তু হচ্ছে কি অ্যামোনিয়াও করতে পারে না, নাইট্রাইট করতে পারে না, শুধু নাইট্রেট কন্ডিশন হিসাবে এটাকে আয়ন হিসাবে তোমার হচ্ছে প্ল্যান্ট অ্যাবজর্ব করে ফ্রুট দিয়ে। তো সেক্ষেত্রে যদি এই নাইট্রেটকে সরাসরি অ্যাটমসফিয়ারিক নাইট্রোজেনে কনভার্ট করে দেয় কোনো ব্যাকটেরিয়া, তাহলে এরা কিন্তু আমাদের অ্যাটমসফিয়ারে ক্ষতি করছে, তাই না। যদিও এরা হচ্ছে কি তোমার নাইট্রোজেন সাইকেলটাকে মানে কভার করছে আর কি। তো এই জন্য হচ্ছে কি এরা সেই দিক থেকে ইম্পর্টেন্স, কিন্তু প্ল্যান্টের সাপেক্ষে এরা কিন্তু ক্ষতিকর। কেন না, এই সিউডোমোনাস ডিনাইট্রিফিকেন্স বা থায়োবেসিলাস ডিনাইট্রিফিকেন্স এরা হচ্ছে কি তোমার সরাসরি নাইট্রেটকে মানে অ্যাটমসফিয়ার নাইট্রোজেনে কনভার্ট করে দেয়। চলো, এরা তাহলে তোমরা তাহলে বুঝতে পারলে কিনা বলো। আর এটা কিছু অ্যানারোবিক পরিবেশে ঘটে, কেন, যেহেতু নাইট্রোজেনের এনজাইম অক্সিজেনের উপস্থিতিতে কাজ করতে পারে না, তো এই জন্য অ্যানারোবিক কন্ডিশনে ঘটে। বলো, সবাই বুঝতে পারলে কিনা বলো, সবাই বুঝতে পারলে কিনা বলো, বোঝা যাচ্ছে তো, ঠিক আছে তো। কি গো, থমকে গেছো কেন তোমরা থমকে গেছো কেন? তোমরা ক্লাস ঠিকঠাক করে পাচ্ছ তো বাবা? তোমরা যে আশা নিয়ে ভর্তি হয়েছিলে সেই আশা পূর্ণ হচ্ছে তো? যে আশা নিয়ে তোমরা ভর্তি হয়েছিলে সেই জিনিসগুলো তোমরা ঠিকঠাক করে সব পাচ্ছ তো? চলো, তাহলে এখানে দেখো একটা সামারি টেবিল করে দেওয়া হয়েছে। রত্না এটা কাজের কাজ বলছে স্যার আজকে বটানি সিলেবাস শেষ, একদম আজকে বটানি শেষ, তাহলে আমাদের ক্লাস কি বন্ধ হয়ে যাবে? না, ক্লাস বন্ধ হবে না, ক্লাসের মতন করেই চলবে। দেবলিনা বলছে যে এইভাবে রেগুলার ক্লাস কেউ করাবে না। দেখো, আমাকে ফিস দিয়েছো তাই না, তো আমার তো একটা দায়বদ্ধতা আছে, তো আমাকে করাতে হবে, কিছু করার নেই। সন্দীপন বলছে 11-12 বাকি আছে। হ্যাঁ বাকি আছে, ওটাও পড়বো আমরা পড়বো, ঠিক আছে। না, এটা 9-10 ক্ষেত্রে কমপ্লিট হলো, 9-10 ক্ষেত্রে, 11-12 আরো বাকি আছে, ঠিক আছে।
রূপসানা বলছে স্যার কি রিভিশন হবে? কি হবে দেখো না, তোমরা প্রাইম মেম্বার না, তোমরা প্রাইম স্টুডেন্ট, তো তোমাদের জন্য তো স্পেশাল তো কিছু থাকবেই, তাই না? তোমরা প্রাইম স্টুডেন্ট। স্যার আমাদের নতুনদের বাদ দেবে না তো? না স্যার, তোমাকে বাদ দেবে না, তোমাকে কিন্তু পরীক্ষা দিতে দেবে, ঠিক আছে, তুমি দিতে পারবে। চলো তাহলে এখানে দেখতে পাচ্ছ শম্পা বলছে রোজ এক্সাম নিন। প্রতিদিন এক্সাম নিলে সমস্যা আছে বাবু, এক্সামের প্রতি আর চলে আসবে। প্রতিদিন যদি তোমাকে চিকেন খাওয়ানো হয় তাহলে তোমার চিকেনের প্রতি আর ওই অ্যাট্রাকশনটা থাকবে না। এই জন্য সপ্তাহে দেখবে একদিন বা মাসে দুদিন বা মাসে একদিন হচ্ছে চিকেন খাওয়ানো হয়, তাই না? যদি সব দিন যদি তোমাকে চিকেন ভাত খাওয়ানো হয় তাহলে কিন্তু তোমার সমস্যা হবে, তাই না? ঐন্তিকা বলছে স্যার ওটাই ভালো হবে রোজ এক্সাম নিলে। ঠিক আছে, তোমরা হচ্ছে কি এখন আপাতত হচ্ছে পড়াশোনায় কনসেন্ট্রেট করো, ওটা আমার উপর ছাড়ো, আমি তোমাদের জন্য কি করতে হবে আমি ভেবে রেখেছি, চলবে তোমাদের, ঠিক আছে? চিন্তার কিছু কারণ নেই, চিন্তার কিছু কারণ নেই। দেখো আগে আগে হতা है क्या। চলো দেখো, এবার দেখো তাহলে এখানে টেবিলেও তোমরা দেখতে পাচ্ছ যে নাইট্রোজেন ফিক্সেশন মানে নাইট্রোজেন থেকে অ্যাটমসফিয়ার নাইট্রোজেন থেকে অ্যামোনিয়া বা অ্যামোনিয়াম, যেটা রাইজোবিয়াম এজোটোব্যাক্টর। নাইট্রিফিকেশন দেখলে তোমরা অ্যামোনিয়া থেকে নাইট্রাইট এবং নাইট্রেট, ঠিক আছে, নাইট্রোসোমোনাস নাইট্রোব্যাক্টার। প্রথমেরটা আছে নাইট্রোসোমোনাস এটা, তারপরেরটা আছে নাইট্রোব্যাক্টার। তারপরে দেখতে হবে অ্যামোনিফিকেশন হচ্ছে কি এই যে অর্গানিক নাইট্রোজেন থেকে অ্যামোনিয়া, এরা বেসিলাস সিডোমোনাস। আর যারা হচ্ছে ডিনাইট্রিফিকেন্স এরা নাইট্রেট থেকে নাইট্রোজেন, ঠিক আছে, গ্যাসে কনভার্ট করে দিচ্ছে, যেমন সিডোমোনাস থায়োবেসিলাস, ঠিক আছে। চলো এবার দেখো, এবার হচ্ছে মাটির উর্বরতা রক্ষায় ব্যাকটেরিয়ার কি ভূমিকা। তাহলে তোমরা দেখতেই পেলে যে রাইজোবিয়াম এবং এজোটোব্যাক্টার এরা দেখো মাটিতে বায়ুমণ্ডলীয় নাইট্রোজেন স্থায়ী করে উদ্ভিদ সহজে ব্যবহার করতে পারে। নাইট্রিফাইং ব্যাকটেরিয়া যারা নাইট্রোজেনকে নাইট্রেটে রূপান্তর করে ফলনের জন্য উপযোগী তোমার করে তোলে। আচ্ছা, অ্যামোনিফাইং ব্যাকটেরিয়া যারা মৃতদেহকে অ্যামোনিয়ায় কনভার্ট করে দেয়, ফলে দেখো জৈব উপাদান পুনর্ব্যবহার করা যায়। আর যারা ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া ওরা বেসিক্যালি নাইট্রোজেন কমিয়ে দেয়, অতিরিক্ত হলে উর্বরতা হ্রাস পায়। চলো এখানে একটা নাইট্রোজেন সাইকেলের একটা জাস্ট জিস্ট করে দেওয়া হয়েছে। দেখো অ্যাটমসফিয়ারিক নাইট্রোজেন ফিক্সেশনের মাধ্যমে অ্যামোনিয়া, নাইট্রিফিকেশনের মাধ্যমে নাইট্রাইট, তারপর নাইট্রেট। উদ্ভিদ দেখো নাইট্রেটকে দেখো গ্রহণ করে, ঠিক আছে, তোমাদের একটু আগেই বললাম। প্লান্ট কিন্তু বাকিগুলোকে মানে অ্যাবজর্ব করতে পারে না, নাইট্রেট কন্ডিশনে গ্রহণ করে। আবার যখন উদ্ভিদটা মারা যাচ্ছে তার মৃতদেহ দেখো অ্যামোনিফিকেশন হয়ে অ্যামোনিয়া, আবার ডিনাইট্রিফিকেশন হয়ে নাইট্রেট থেকে আবার নাইট্রোজেনে কনভার্ট হয়ে যাচ্ছে। তাহলে এটা কিন্তু পুরোটাকে আমরা কি বলছি না N2 সাইকেল, ঠিক আছে, N2 সাইকেল, ঠিক আছে, N2 সাইকেল আমরা বলবো। ওকে চলো এবার দেখো, এবার তাহলে আমরা অবভিয়াসলি এখান থেকে কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করব, ঠিক আছে। কোশ্চেন অ্যান্সার সবাই রেডি তো? সবাই রেডি? চলো তাহলে কোশ্চেন নাম্বার 1 বলছি হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টস অ্যাবাউট ভাইরাস ইচ আর কারেক্ট। দেখো তাহলে এখানে আমরা দেখে নিই, তোমরা বলছো অনেকে যে এ এবং ডি, দেখে নিই আমরা।
দেখো তাহলে বলছে, দেখো স্টেটমেন্টস অ্যাবাউট দ্য ভাইরাস, বলছে দে আর অব্লিগেট ইন্ট্রাসেলুলার প্যারাসাইট, বলছে দেখো এরা বাধ্যতামূলক কোষীয় পরজীবী, ঠিক আছে। বলছে দে আর দ্য অব্লিগেট মানে বাধ্যতামূলক, ইন্ট্রাসেলুলার মানে কোষীয়, কোষের মধ্যে, প্যারাসাইট পরজীবী। আচ্ছা, দে আর বোথ ডিএনএ এন্ড আরএনএ, তাদের দুটোই থাকে না, যে কোনো একটা থাকে, এটা তো সরাসরি বাদ চলে যাবে। দে ক্যান রিপ্রোডিউস আউটসাইড অন দ্য হোস্ট, না এরা এরা হচ্ছে কি হোস্টের বাইরে কিন্তু রিপ্রোডিউস করতে পারে না। দে লেক সেলুলার অর্গানাইজেশন, এটা ঠিক আছে। আচ্ছা, এবার দেখো প্রথমের অপশনটা নিয়ে অনেকের মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি হচ্ছে, যে বলছে যে দে আর অব্লিগেট ইন্ট্রাসেলুলার প্যারাসাইটস, ঠিক আছে। তো দেখো প্রথম কথা হচ্ছে কি এরা সম্পূর্ণটাই পোষকোষের উপর ডিপেন্ডেন্ট, তাই না। এরা কিন্তু হচ্ছে কি তোমার বাধ্যতামূলক হচ্ছে কি হিসাবে, ফ্যাকাল্টেটিভ মানে কি ইচ্ছাধীন, ইচ্ছাধীন তো নয়। তাহলে এরা কিন্তু হচ্ছে কি তোমার সবাই, ঠিক আছে, এরা কিন্তু সবাই কি হিসাবে কাজ করে না, এরা কিন্তু হচ্ছে কি পোষকোষের নির্ভর, মানে পোষকোষের উপর নির্ভর করেই কিন্তু বেঁচে থাকে। কারণ সমস্ত মানে মেশিনারি থেকে শুরু করে সবকিছু এরা পোষকোষের উপর ডিপেন্ড করে তাদের হচ্ছে কি তোমার রিপ্রোডাকশন থেকে শুরু করে বেঁচে থাকাটা কিন্তু সম্পন্ন হয়। তো সেক্ষেত্রে এদেরকে আমরা ফ্যাকাল্টেটিভ বলবো না, এদেরকে আমরা অব্লিগেটরি বলবো, ঠিক আছে। কারণ অব্লিগেট এই কারণে বলবো কারণ এরা হচ্ছে কি তোমার একদম একদম। তো সেক্ষেত্রে এটা কিন্তু এটাও ঠিক আছে এবং ডিটাও ঠিক আছে। তো এক্ষেত্রে হচ্ছে কি দুটো অপশানই কিন্তু ঠিক, ঠিক আছে, এরা কিন্তু দুটো অপশানই ঠিক। চলো কোশ্চেন নাম্বার 2 কি বলছে দেখো, যে টিএমভি, এইচআইভি, ব্যাকটেরিওফাজ এবং হারপেস সিমপ্লেক্স ভাইরাস, তো এদের বেসিক্যালি ওই কলাম বিতে টাইপসটা জিজ্ঞাসা করেছে, ঠিক আছে। তো দেখতেই পাচ্ছ যে টিএমভি মানে আরএনএ ভাইরাস ইন দ্য প্লান্টস, এইচআইভি হচ্ছে কি তোমার রেট্রোভাইরাস ইন হিউম্যানস, ব্যাকটেরিওফাজ দেখো ব্যাকটেরিয়াকে ইনফেক্ট করে, আর যেটা হচ্ছে কি হারপেস সিমপ্লেক্স ভাইরাস, এরা ডিএনএ ভাইরাস নামে পরিচিত ইন অ্যানিমেলস, ঠিক আছে। তো অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে। অপশন এ এখানে হয়ে যাবে সঠিক উত্তর, তাই না। চলো কোশ্চেন নাম্বার হচ্ছে কি 3, হুইচ স্ট্রাকচার ইজ কমন টু বোথ টিএমভি অ্যান্ড ব্যাকটেরিওফাজ, টিএমভি এবং ব্যাকটেরিওফাজের ক্ষেত্রে কমন কোনটা, হেলিক্যাল সিমেট্রি, প্রোটিন ক্যাপসিড, নাকি লিপিড এনভেলপ, সার্কুলার ডিএনএ, কোনটা দেখো দুজনের ক্ষেত্রেই কমন, ঠিক আছে। তাহলে এখানে কি হয়ে যাবে, প্রোটিনের ক্যাপসিড আমরা দেখতে পাবো। চলো এবার দেখো, এবার বলছে দেখো কোশ্চেন নাম্বার 4, ইন টিএমভি দ্য ক্যাপসিড ইজ কম্পোজড অফ ড্যাশ, তাহলে টিএমভির ক্ষেত্রে ক্যাপসিড তোমাদেরকে কি বলা হলো, যে এরা 2130টা আইডেন্টিক্যাল প্রোটিন সাবইউনিট নিয়ে গঠিত হয়, যেটাকে আমরা 2130টা কি বলবো, ক্যাপসোমিয়ার নিয়ে গঠিত হয়। চলো কোশ্চেন নাম্বার 5 বলছে দেখো যে দ্য টেল ফাইবার্স ইন দ্য ব্যাকটেরিওফাজ হেল্পস ইন ড্যাশ, অর্থাৎ ব্যাকটেরিওফাজে যে টেল ফাইবার থাকে ওটা কি কাজে সাহায্য করে, দেখো ইনজেকশন ডিএনএ, হোস্ট রিকগনিশন এন্ড অ্যাটাচমেন্ট, তাহলে এটাই হয়ে যাবে সঠিক উত্তর, তাই না। তাহলে একটা যদি আমরা একদম তাহলে আজকে কোশ্চেনের স্ট্যান্ডার্ডিটি কেমন আছে, বলো কেমন আছে। একদম তাহলে তোমরা দেখতে পেলে যে এখানে টেল ফাইবার যেটা ব্যাকটেরিওফাজের থাকে সেটা বেসিক্যালি কি কাজ করে, হোস্ট রিকগনিশন এবং অ্যাটাচমেন্টে সাহায্য করে, তাই না, যখন হচ্ছে কি তোমার লাইটিক কিংবা লাইসোজেনিক সাইকেলটা হয়। তো সেক্ষেত্রে তোমরা বুঝতে পারলে সবাই। চলো কোশ্চেন নাম্বার 6 বলছি, হুইচ অফ দ্য ফলোইং ব্যাকটেরিয়াল স্ট্রাকচার ইজ ভিজিবল অনলি আন্ডার ইলেকট্রন মাইক্রোস্কোপ, which of the following bacterial structure is visible only under electron microscope, কেবলমাত্র আমরা ইলেকট্রন মাইক্রোস্কোপে দেখতে পাবো, ফ্লাজেলা, ক্যাপসুল, রাইবোজোম আর বলছে মেসোজোম, তাহলে এটা তোমরা মেসোজোমটাই করো, ঠিক আছে, অপশন ডি এরটাই করো। চলো দেখো নেক্সট, এবার বলছে দেখো
হুইচ স্টেটমেন্ট আর ট্রু রিগার্ডিং ব্যাকটেরিয়াল সেল স্ট্রাকচার আন্ডার ইলেকট্রন মাইক্রোস্কোপ। বলছে দেখো পিলি হেল্পস ইন কনজুগেশন, প্লাজমিড ইজ এ membrane bounded structure, mesosome is involved in respiration, nucleus is enclosed in double membrane। চলো তাহলে এটা কি হবে ভালো করে দেখো, নিউক্লিয়েট হচ্ছে কি এনক্লোজড মেমব্রেনলেস হয়, তাহলে এটা হবে না, তাই না? তাহলে চার হটাও দেশ বাঁচাও, চার হটাও দেশ বাঁচাও। তা দেখো চার হটাও মানে কি, চারের কোনটা কোনটায় আছে, এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে, তাহলে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, তাই তো? তাহলে চারেরটা যদি তুমি অ্যাভয়েড করে দাও বাকিগুলো উত্তর হয়ে যাবে, তাহলে 1 এবং 3 হয়ে যাবে। 1এরটা আছে ঠিক আছে, 3টা ঠিক আছে। চলো দেখো নেক্সট, এবার বলছে দেখো টিএমভি কন্টেন্স হুইচ অফ দ্য ফলোইং জেনেটিক ম্যাটেরিয়াল। তোমরা দেখলে যে সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ, তাই না? সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। তোমরাই দেখলে তাই না যে সিঙ্গেল স্ট্যান্ডার্ড তোমার হচ্ছে কি নিয়ে গঠিত হয়, সিঙ্গেল স্ট্যান্ডার্ড নিয়ে গঠিত হয়। চলো এবার দেখো, আচ্ছা আইডেন্টিফাই দ্য কারেক্ট sequence in nitrogen cycle, identify the correct sequence in nitrogen cycle। একদম, তাহলে প্রথমে হচ্ছে নাইট্রোজেন ফিক্সেশন, তারপর অ্যামোনিফিকেশন, তারপর হচ্ছে তোমার নাইট্রিফিকেশন, তারপর হচ্ছে তোমার ডিনাইট্রিফিকেশন, তাই না? তাহলে অপশন কি হয়ে যাবে, সি এরটাই ঠিক আছে। চলো দেখো নেক্সট কোশ্চেন নাম্বার 10 কি বলছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ নাইট্রিফাইং ব্যাকটেরিয়া। নাইট্রিফাইং ব্যাকটেরিয়া কি হবে, এই যে নাইট্রোব্যাক্টার, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। আচ্ছা তোমরা আমাদের চ্যানেলকে সবাই সাবস্ক্রাইব করেছো তো? তোমরা সবাই চ্যানেল সাবস্ক্রাইব করেছো তো? কে করেন এখনো, কে এখনো করেন? গৌরাঙ্গ বলছে ভর্তি হওয়ার আগেই করেছি স্যার। চন্দন বলছে কি চ্যানেল স্যার? এই চন্দনকে বলে দাও যে কি চ্যানেল। তনু বলছে 4 ইয়ার আগে করেছি। অয়ন্তিকা বলছে যে আমিও মাদ্রাসার টাইম থেকে করেছি। অয়ন বলছে মাদ্রাসার এক্সাম থেকে। সবচেয়ে তাহলে কে আগে থেকে করেছে? তুলনা বলছে যে 4 বছর আগে, তাহলে তুলনা কি হচ্ছে কি সবচেয়ে হাইয়েস্ট? নুসরত হচ্ছে কি 3 ইয়ার আগে। কে সবচেয়ে পুরনো? অর্ণব 2022। প্রদীপ হচ্ছে কি 4 বছর। সন্দীপন বাবা এমন তুমি ঢপ দিলে 1996 সালে, এটা একটু বাড়াবাড়ি হয়ে গেল না? 1996 থেকে চ্যানেলই তৈরি হয়নি। ঠিক আছে চলো 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 দেখো কোশ্চেন নাম্বার 11 কি বলছে দেখো। 11 বলছে হুইচ অফ দ্য ফলোইং ব্যাকটেরিয়া পার্টিসিপেটস ইন ডিনাইট্রিফিকেশনস। তাহলে বুঝতেই পারছো কি হবে, সিউডোমোনাস ডিনাইট্রিফিকেন্স। চলো কোশ্চেন নাম্বার 12, হোয়াট ইজ দ্য জেনেটিক ম্যাটেরিয়াল ইন মোস্ট ব্যাকটেরিওফাজ। তাহলে মোস্ট ব্যাকটেরিওফাজের ক্ষেত্রে ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ থাকে, তাই তো? ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ, তাহলে অপশন কি হয়ে যাবে, বি এরটা হয়ে যাবে। চলো কোশ্চেন নাম্বার 13 বলছে দেখো পিলি আর কম্পোস্ট অফ ড্যাশ। পিলি কি নিয়ে গঠিত হয়?
তাহলে পিলি হচ্ছে কি তোমার কি নিয়ে গঠিত হবে? প্রোটিন নিয়ে, তাই তো? প্রোটিনস নিয়ে গঠিত হয়। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ সিম্বায়োটিক নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া? তাহলে এখানে অ্যাকর্ডিং টু অপশন আমরা রাইজোবিয়ামের সাথে যাব। চলো, দ্য জেনেটিক ম্যাটেরিয়াল অফ টিএমভি, একটু আগেই আমরা বললাম যে জেনেটিক ম্যাটেরিয়াল অফ টিএমভি হচ্ছে কি সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ, সেই সাথে হচ্ছে কি হেলিক্যাল ক্যাপসিড, অপশন সি। চলো, কোশ্চেন নাম্বার 16, হুইচ অফ দ্য ফলোইং স্ট্রাকচার ইজ নট ফাউন্ড ইন ব্যাকটেরিয়াল সেল? হুইচ অফ দ্য ফলোইং স্ট্রাকচার ইজ নট ফাউন্ড ইন ব্যাকটেরিয়াল সেল ওয়াল? ব্যাকটেরিয়াল সেল কোনটা আমরা দেখতে পাই না? তাহলে মাইটোকন্ড্রিয়া। আচ্ছা, এখনো ফর্ম ফিল আপ করতে কে বাকি আছো? এখনো ফর্ম ফিল আপ করতে কে বাকি আছো? এখনো ফর্ম ফিল আপ করতে কে বাকি আছে? কে বাকি আছো? সবার পড়া হয়ে গেছে তো? সবার ফর্ম ফিল আপ করা হয়ে গেছে? ফটোর নিচে কে ছবি মানে সিগনেচার করনি? ফটোর নিচে সিগনেচার কে দাওনি? ফটোর নিচে সিগনেচার কে দেয়নি? একমাত্র পুতুল দেয়নি। পুতুল, তুমি তো বাবা প্রথম থেকেই ক্লাস করছো, তোমাকে বলে দেওয়া হলো, আমি একটা ভিডিও করালাম, লাইভ ক্লাস করালাম, তাদের দেখালাম যে এরকম ছবি, তার নিচে সিগনেচার, তারপরেও তুমি ভুল করে দিচ্ছ। যাই হোক, এত ভয় পাওয়ার কারণ নেই। তোমার অ্যাকচুয়ালি মাদ্রাসার মতন এসএসসি নয়, এসএসসি ফর্ম রিজেকশন খুব কম করে, তো আশা করি অ্যাকসেপ্ট করে নেবে, ঠিক আছে? মানে টেনশন করো না, ঠিক আছে? কারণ মাদ্রাসার ক্ষেত্রে যেভাবে ফর্ম রিজেকশন করেছিল, এসএসসির প্রিভিয়াস রেকর্ড তাই বলছে না, ঠিক আছে? চলো, এবার দেখো কোশ্চেন নাম্বার 17, হুইচ ব্যাকটেরিয়া ইজ রেসপন্সিবল ফর কনভার্সন অফ অ্যামোনিয়া টু নাইট্রাইট? অ্যামোনিয়া থেকে দেখো নাইট্রাইটে কনভার্ট করছে কে? তাহলে কি হবে? নাইট্রোসোমোনাস, ঠিক আছে? আর যদি বলতো যে নাইট্রাইট থেকে নাইট্রেট, তাহলে নাইট্রোব্যাক্টার হতো। চলে দেখো, ব্যাকটেরিয়াল ক্যাপসুল ইজ মেনলি কম্পোস্ট অফ, ব্যাকটেরিয়াল হচ্ছে কি তোমার ক্যাপসুল, যেটা কি নিয়ে কম্পোস্ট হয়? তাহলে এটা কি হবে? পলিস্যাকারাইডস, ঠিক আছে? পলিস্যাকারাইডস। চলো, এবার বলছে অ্যামোনিফিকেশন রেফার্স টু, অ্যামোনিফিকেশন কাকে বলি আমরা? তাহলে কনভার্সন অফ অর্গানিক নাইট্রোজেন টু অ্যামোনিয়া, জৈব নাইট্রোজেনকে অ্যামোনিয়ায় রূপান্তর। চলো, এবার বলছে দেখো, ইন গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া আউটার মেমব্রেন কন্টেন্স, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার আউটার মেমব্রেনে কি থাকবে? লিপোপলিস্যাকারাইডস, এলপিএস, ঠিক আছে? লিপোপলিস্যাকারাইড খুবই, মানে কি বলবো, মানে আমার রিসার্চের কাজ হচ্ছে কি আমি এলপিএস নিয়ে করি আর কি অ্যাকচুয়ালি। তো আমি এলপিএস এক্সট্রাক্ট করেছিলাম আর কি, তো তাতে হচ্ছে কি কোনো কারণে মানে গ্লাভস পরে করেছিলাম, তাও মানে ইনফেক্টেড হয়ে গেছিলাম আর কি, খুব ডেঞ্জারাস, খুব পেট খারাপ করে দিয়েছিল, ঠিক আছে? তো এই এলপিএসটা খুব কিন্তু হচ্ছে ডেঞ্জারাস একটা সাবস্টেন্স, বুঝতে পেরেছো তো? মানে আমার একটা মানে কি বলবো, একটা অভিজ্ঞতা হয়েছে আর কি, তো এই জন্য বলছি আর কি, মানে এটাকে আমি এক্সট্রাক্ট করেছিলাম এলপিএসটা, তো সেক্ষেত্রে হচ্ছে কি খুবই কন্টাজিয়াস, ঠিক আছে? চলো, এবার বলছে দেখো, ব্যাকটেরিওফাজ ইনফেক্টস হুইচ অর্গানিজমস? ব্যাকটেরিওফাজ ইনফেক্টস হুইচ অর্গানিজমস? তাহলে ব্যাকটেরিয়া হয়ে যাবে, ঠিক আছে? অপশন সি। আচ্ছা, দ্য টার্ম অব্লিগেট প্যারাসাইট ফর ভাইরাসেস রেফার্স টু ডেস, অব্লিগেট প্যারাসাইট ভাইরাসের ক্ষেত্রে কি রেফার করে? তাহলে কি হবে এটা? রিকোয়ার্ড হোস্ট সেল টু রেপ্লিকেট, অপশন বি। কোশ্চেন নাম্বার 23, দ্য ভাইরাল স্ট্রাকচার হেল্পস ইন হোস্ট সেল রিকগনিশন, দ্য ভাইরাল স্ট্রাকচার হেল্পস ইন হোস্ট সেল রিকগনিশন, তাহলে কি হবে এটা? সারফেস গ্লাইকোপ্রোটিন। চলো, টিএমভি ওয়াজ ফার্স্ট ডিসকভার্ড বাই,
টিএমভি ভাইরাস কে প্রথম হচ্ছে ডিসকভার করেছিলেন? টিএমভি ভাইরাস প্রথম কে টিএমভি ভাইরাস ওয়াজ ফার্স্ট ডিসকভার্ড বাই, একদম অপশন বি। চলো এবার দেখো, বলছে নাইট্রোজেন ফিক্সিং সায়ানোব্যাকটেরিয়া ইনক্লুডস ড্যাশ। নাইট্রোজেন ফিক্সিং সায়ানোব্যাকটেরিয়া ইনক্লুডস অ্যানাবিনা নস্টক, তাহলে কি হয়ে যাবে? ডি। চলো বলছে দেখো নেক্সট বলছে যে হুইচ অফ দ্য ফলোয়িং ব্যাকটেরিয়াল পার্টস ইজ ইউজড ইন দ্য মোটিলিটি। তাহলে মোটিলিটির জন্য কি হবে? ফ্লাজেলা হয়ে যাবে, ঠিক আছে, অপশন বি। হুইচ লেয়ার প্রোটেক্ট ব্যাকটেরিয়া ফ্রম ডেসিকেশন। কোন লেয়ার দেখো ডেসিকেশনের হাত থেকে রক্ষা করছে? ক্যাপসুল। আচ্ছা, ব্যাকটেরিয়াল কনজুগেশন ইনভলভস। ব্যাকটেরিয়াল কনজুগেশনে কোনটা ইনভলভস থাকে? ট্রান্সফার ভায়া পিলি। হুইচ স্টেটমেন্ট ইজ ট্রু অ্যাবাউট টিএমভি। টিএমভি হচ্ছে কি তোমার কি হবে? যে ইট ইজ এ হেলিক্যাল আরএনএ ভাইরাস, অপশন সি। চলো এবার বলছে মেসোজোম ইন ব্যাকটেরিয়া হেল্পস ইন, কি হবে না, সেলুলার সিনথেসিস অ্যান্ড রেসপিরেশন। চলো দেখো হুইচ ওয়ান ইজ নট এ ফেজ অফ দ্য ব্যাকটেরিওফাজ লাইফ সাইকেল। ব্যাকটেরিওফাজ লাইফ সাইকেলে কোনটা আমরা দেখতে পাই না? তাহলে কি হয়ে যাবে? অপশন সি এরটা। চলো এবার বলছে দেখো ডিএনএ অফ ব্যাকটেরিওফাজ এন্টার্স দ্য হোস্ট সেল বাই ডেস। দেখো বলছে ডিএনএ অফ ব্যাকটেরিওফাজ এন্টার্স দ্য হোস্ট সেল বাই থ্রু টেল সিথ, তোমার হচ্ছে কি কন্ট্রাকশন। চলো দেখো নেক্সট এবার বলছে দেখো যে বলছে যে নাইট্রিফিকেশন ইনভলভস হুইচ টু স্টেপ। তাহলে নাইট্রিফিকেশনে অ্যামোনিয়া থেকে নাইট্রাইট, নাইট্রাইট থেকে নাইট্রেট, অপশন বি। চলো ব্যাকটেরিয়া রিপ্রোডিউস বাই। ব্যাকটেরিয়া রিপ্রোডিউস বাই কি হবে? তাহলে এখানে বি এবং সি দুটোই হয়ে যাবে, কনজুগেশন বাইনারি ফিশন। আচ্ছা কনজুগেশন অনলি বলেছে তাহলে করা দরকার নেই, তোমরা সি এরটা করো। যেহেতু অনলি বলেছে তাহলে করা দরকার নেই, তোমাদেরকে বলেছিলাম বায়োলজিতে অনলি এই টার্মটা ইউজ করবে না, তাহলে অপশন সি এরটা করো। চলো এবার বলছে দেখো গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া ডিফার বাই হ্যাভিং ডেস। গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কি হবে? থিক পেপটাইডোগ্লাইকান লেয়ার হয়ে যাবে। চলো দেখো ফাংশন অফ লিপোপলিস্যাকারাইড। এটা লিপোপলিস্যাকারাইডের কাজ কি বলছে দেখো না, এনার্জি প্রোডাকশন, প্রোটিন ফরমেশন, স্ট্রাকচারাল কম্পোনেন্ট আউটার মেমব্রেন, অপশন সি। চলো হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট ইনভলভড ইন নাইট্রোজেন সাইকেল। কোনটা দেখো নাইট্রোজেন সাইকেলে ইনভলভ থাকে না? কি হবে? ল্যাক্টোবেসিলাস হয়ে যাবে, অপশন ডি। চলো দেখো নেক্সট হুইচ ভাইরাল এনজাইম হেল্পস ইন্টিগ্রেশন ইনটু হোস্ট জিনোম। হুইচ ভাইরাল এনজাইম হেল্পস ইন্টিগ্রেশন ইনটু হোস্ট জিনোম, তাহলে কি হবে? রিভার্স ট্রান্সক্রিপ্টেজ। চলো এবার বলছে দ্য ব্যাকটেরিয়াল রাইবোজোম ইজ হুইচ টাইপস, তাহলে 70S টাইপস। চলো দেখো নাইট্রিফিকেশন রেজাল্টস ইন প্রোডাকশন অফ ড্যাশ। নাইট্রিফিকেশনের ক্ষেত্রে কি প্রোডাকশন করে? N2 গ্যাস। হুইচ কম্পোনেন্ট অফ দ্য ব্যাকটেরিয়াল সেল হেল্পস ইন প্রোটিন সিনথেসিস। তাহলে প্রোটিন সিনথেসিসে কে সাহায্য করে? প্রোটিন সিনথেসিসে কি হবে? রাইবোজোম হয়ে যাবে। চলো এবার বলছে দ্য ভাইরাল এনভেলাপ ইজ ডিরাইভড ফ্রম ড্যাশ। ভাইরাল এনভেলাপটা কোথা থেকে ডিরাইভ করে? তাহলে ভাইরাল এনভেলাপটা হচ্ছে কি তোমার হোস্ট সেল সারফেস থেকেই ডেভেলপ করে। চলো দেখো হুইচ ইজ নট ফর ব্যাকটেরিওফাজ T4, হুইচ ইজ ট্রু ফর ব্যাকটেরিওফাজ T4। ব্যাকটেরিওফাজ T4 সম্বন্ধে কোনটা সত্য? তো দেখো বলছে কন্টেন্স আরএনএ হবে না, ইনফেক্টেড ফাঞ্জাই হবে না, তারপরে বলেছে দেখো এখানে হেজ কন্ট্রাক্টাইল টেল, আর বলেছে দেখো ইচ লিপিড এনভেলাপ। তাহলে অপশন সি এরটাই হচ্ছে কি তোমার উত্তর হয়ে যাবে। রোল অফ নাইট্রোসোমোনাস ইন নাইট্রোজেন সাইকেল। নাইট্রোসোমোনাস কি করে? নাইট্রাইট থেকে নাইট্রেটে কনভার্ট করে, তাই তো, অ্যামোনিয়া থেকে নাইট্রাইটে কনভার্ট করে। আর নাইট্রোব্যাক্টার থাকলে অপশন এ হতো, তাই না? এটা অপশন বি এরটাই হবে। তাহলে কি করে? অ্যামোনিয়া থেকে নাইট্রাইট করে, আর নাইট্রাইট থেকে নাইট্রেট করবে কে? নাইট্রোব্যাক্টার। চলো হুইচ অফ দ্য ফলোইং ইজ এন এক্সাম্পল হবে ডিএনএ ভাইরাস। তাহলে ডিএনএ ভাইরাসের এক্সাম্পল কি হবে? ডিএনএ ভাইরাসের এক্সাম্পল কি হবে বলো? অ্যাডেনোভাইরাস। চলো এবার বলছে ব্যাকটেরিয়া আর ক্লাসিফাইড আন্ডার হুইচ ডোমেইন। তাহলে আমরা এটাকে কিসে ভাগ করি?
একদম অপশন সি হয়ে যাবে। চলো এবার দেখো, এবার বলছে দেখো পেপটাইডোগ্লাইকেন ইজ এ কম্পোনেন্ট অফ ড্যাশ, তাহলে কি হবে ব্যাকটেরিয়াল সেল ওয়াল। আচ্ছা, দ্য ফার্স্ট ভাইরাস টু বি ক্রিস্টালাইজড ওয়াজ ড্যাশ, প্রথম যে ভাইরাসকে আমরা ক্রিস্টালাইজ করতে পেরেছি তার নাম কি টোব্যাকো মোজাইক ভাইরাস। নেক্সট, ইন লাইসোজেনিক সাইকেল ভাইরাল ডিএনএ, কি বলছে দেখো, ইন লাইসোজেনিক সাইকেল ভাইরাল ডিএনএ ইন্টিগ্রেটেড করে যাবে ইনটু দ্য হোস্ট ডিএনএ। চলো নেক্সট। আচ্ছা, এবার বলছে দেখো যে হুইচ অফ দ্য ফলোইং ইজ এ নন সেলুলার অর্গানিজমস, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ নন সেলুলার অর্গানিজমস, তাহলে কি হবে এটা নন সেলুলার অর্গানিজমস কি হবে, তাহলে অপশন সি এরটা হবে। চলো, হুইচ নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া ইজ ফাউন্ড ইন পেডিফিল্ডস, তাহলে কোনটা আমরা পেডিফিল্ডসে পাবো না, তোমরা জানো যে একদম, তাহলে কি হয়ে যাবে এজোলা অ্যানাবিনা। ঠিক আছে, চলো দেখো বলছে ব্যাকটেরিয়াল প্লাজমিডস আর মেনলি ইনভলভড ইন, কি হবে কনজুগেশন অ্যান্ড অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স। ঠিক আছে, কনজুগেশন অ্যান্ড অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স। আজকে 12 এর পার্টটা পড়ানো হবে না, ঠিক আছে, যেহেতু আমাদের সিলেবাস শেষ হয়ে যাচ্ছে, প্লাস হচ্ছে কি 12 পার্টের কিছু অংশ হচ্ছে কি তোমার 9-10 এর সঙ্গে ইন্টিগ্রেটেড আছে, তাই না, সিলেবাস দেখলে বুঝতে পারবে। তো সেহেতু হচ্ছে কি এখানে এই যে পার্টটাও আলাদা করে রয়েছে, এগুলো অংশগুলো তোমাদের কিন্তু 9-10এও পড়তে হবে। তো এই জন্য আমরা এই উইকের যে বটানি নেক্সট ক্লাস আছে তাতেই পড়ানো হবে, ঠিক আছে। তো এই জন্য হচ্ছে কি আজকে শুধুমাত্র আমরা আজকে এই 9-10 এর পার্টটাই শুধু পড়ে নেব, ঠিক আছে। চলো কোশ্চেন নাম্বার 53 বলছে ইন টিএমভি আরএনএ ইজ ড্যাশ, টিএমভির ক্ষেত্রে আরএনএ বলছে দেখো কি হবে একদম, তাহলে সিঙ্গেল স্ট্যান্ডার্ড হয়ে যাবে অপশন সি। আচ্ছা, ডিনাইট্রিফিকেশন ইজ হেল্পফুল ফর, কি করে হেল্পফুল কি করে না, দেখো সয়েল ফার্টিলিটি ইনক্রিজ রিমুভিং এক্সেস নাইট্রেটস, তাহলে রিমুভিং এক্সেস নাইট্রেটস হয়ে যাবে, অতিরিক্ত নাইট্রেট অপসারণে সাহায্য করে। দ্য জিনোম অফ এ ভাইরাস মেবি, ভাইরাসের জিনোমে কি হতে পারে, ভাইরাসের জিনোম ডিএনএ और आरएनए হতে পারে, ডিএনএ और आरएनए হতে পারে। আচ্ছা, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া হ্যাঁ, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে আমরা কি দেখতে পাই, তাহলে গ্রাম নেগেটিভ ক্ষেত্রে পেপটাইডোগ্লাইকেনটা পাতলা হয় এবং আউটারে হচ্ছে কি তোমার মেমব্রেন থাকবে এবং এলপিএস থাকবে, তাহলে আউটার মেমব্রেন উইথ এলপিএস। চলো দেখো নেক্সট, ব্যাকটেরিওফাজেস সো স্পেসিফিসিটি ফর ড্যাশ, ব্যাকটেরিওফাজ স্পেসিফিসিটি দেখায় কার উপরে, তাহলে কি হবে স্পেসিফিক ব্যাকটেরিয়া স্টেন্স হয়ে যাবে অপশন বি। চলো, দ্য ব্যাকটেরিয়াল ক্রোমোজোম ইজ ড্যাশ, ব্যাকটেরিয়াল ক্রোমোজোম গুলো কি হয় না সার্কুলার অ্যান্ড ফ্রি ইন দ্য সাইটোপ্লাজম অপশন বি। হুইচ নাইট্রোজেন ফিক্সেশন ইজ সিম্বায়োটিক, দেখো সিম্বায়োটিক বলেছে তাহলে কি হবে রাইজোবিয়াম হয়ে যাবে অপশন সি। চলো লাস্ট কোশ্চেন, হুইচ অর্গানেল ইজ অ্যাবসেন্ট ইন অল ব্যাকটেরিয়া, তাহলে কি হয়ে যাবে এটা নিউক্লিয়াস হয়ে যাবে অপশন বি, তাই না, নিউক্লিয়াস। তো আপাতত হচ্ছে কি আমরা আজকে 9-10 পার্টটাই হচ্ছে কি শুধু করলাম, ঠিক আছে, অলরেডি প্রায় 2 ঘন্টা হয়ে গেল, ঠিক আছে। যেহেতু 11-12 পার্টগুলো যেগুলো রয়েছে সেগুলো আমাদেরকে কিন্তু 9-10দেরকেও পড়তে হবে, ঠিক আছে। তো এই জন্য কম্বাইন ক্লাসটি আমরা নেক্সট বটানি ক্লাসে পড়বো, ঠিক আছে। নেক্সট বটানি ক্লাস মানে কবে আছে, বৃহস্পতিবার, তাই তো, বৃহস্পতিবার। তো বৃহস্পতিবার দিন আমরা এই তোমার হচ্ছে কি 11-12 পার্টটা আমরা পড়বো, ঠিক আছে। তো আশা করি আজকে ক্লাসে সবাই তোমরা বুঝতে পারলে, তাই তো। ওটা কিছু হবে না প্রণব, ওটা কিছু হবে না, ঠিক আছে, ওটা কিছু হবে না। সবাই আজকে ক্লাসে তোমরা সবাই ঠিকঠাক করে বুঝতে পেরেছো, কারো সমস্যা নেই? ওকে ওকে, ঠিক আছে, তাহলে গুড নাইট।
গুড নাইট।